আমরা ধারকত্ব আর ধারক নিয়ে কথা বলবো। হ্যাঁ, সো ধারকত্ব আমাদের বুঝতে হবে যে আমরা কিসের ধারকত্ব নিয়ে কথা বলবো। আমরা কি পড়তেছি? আমরা পড়তেছি স্থির তড়িৎ, রাইট? তড়িৎ বা চার্জ নিয়ে। আসলে তড়িৎ হচ্ছে চার্জের প্রভাব, তো স্থির তড়িৎ মানে স্থির চার্জ নিয়ে পড়তেছি। সো আমরা আসলে পড়বো হচ্ছে চার্জের ধারকত্ব, চার্জের ধারকত্ব আর চার্জের ধারক। ধারক মানে কি? যে ধারণ করে। বাংলা তো ধারক মানে যে ধারণ করে, মানে যে বস্তু চার্জ ধারণ করে, মানে সেটাই এক প্রকারের ধারক বলা যায়। যে বস্তু চার্জ ধারণ করে সেটা এক প্রকারের ধারক। সো ধরো যে মনে করো যে একটা গোলকের কথা আমরা চিন্তা করি, একটা গোলকের কথা চিন্তা করি। একটা গোলক ধরো, এই গোলকে ধরে নাও এটা ফাঁপা গোলক, গতদিন যেটা শিখছিলাম, বা গোলক ধরে নাও। ধরো যে এর আশেপাশে চার সাইডে হচ্ছে প্লাস কিছু ধারক মানে চার্জ আছে। সো ধরলাম যে কিউ পরিমাণে চার্জ আছে। সো এই গোলকটা কিউ পরিমাণে চার্জ ধারণ করে আছে। সো এটা একটা ধারক। এমন হতে পারে যে ধরো যে আমার কাছে একটা সেটআপ আছে এরকম যে দুইটা লম্বা লম্বা দুইটা হচ্ছে লাইন আছে, বা দুইটা লম্বা লম্বা পাত আছে এবং এই পাতে তোমার এরকম হতে পারে যে এই পাশে প্লাস চার্জ এবং এই পাশে আছে নেগেটিভ চার্জ। এই টাইপের জিনিস পড়ছি না অলরেডি? আমরা পড়ছি কিন্তু। সো এই সেটআপটাও একটা ধারক, কারণ হচ্ছে চার্জ ধারণ করছে, মেইনলি চার্জ ধারণ করছে। সো ধারক কি? চার্জের ধারক। যে বস্তু চার্জ ধারণ করে সেটাই হচ্ছে ধারক। আর এই যে চার্জ ধারণ করার যে বৈশিষ্ট্য, সেটাকে বলা হচ্ছে ধারকত্ব। এটা তো গেল বাংলা হিসাব। এখন আমাদের বুঝতে হবে যে বাংলা হিসাব দিয়ে তো আর ফিজিক্স চলবে না, টু দা পয়েন্ট হিসাব করতে হবে, বা টু দা পয়েন্ট বুঝতে হবে যে জিনিসটা আসলে কি ফিল বোঝাচ্ছে বা কি মিন করতেছে আসলে। সো এই যে ধরো যে কিউ পরিমাণে চার্জ এখানে আর মাইনাস কিউ পরিমাণ চার্জ, ধরো যে এখানে এদিকে মাইনাস এদিকে প্লাস, আর এদিকে ওইটাতে হচ্ছে প্লাস কিউ পরিমাণে চার্জ। এই যে চার্জটা আছে, এর ফলে কি হবে? এর ফলে তোমার হচ্ছে এই যে কোনো একটা পয়েন্টে, ধরো যে এই পয়েন্টে কিন্তু একটা বিভব পাওয়া যাবে, রাইট? বিভব বের করে আমরা শিখছি গোলকে, গতদিনে শিখছি। আচ্ছা, তারপরে এই যে দুই প্রান্তে প্লাস চার্জ আছে এবং এর ফলে কি হবে? দুই প্রান্তে একটা বিভব পার্থক্য পাওয়া যাবে, রাইট? এটা আমরা শিখছিলাম, এটা আমরা অলরেডি জানি। সো চার্জ ধারণ করলে যেটা থাকে, বিভব ক্রিয়েট হয়। চার্জ ধারণ করলে হ্যাঁ বিভব ক্রিয়েট হয়। আচ্ছা, সো এখন একটা জিনিস আসছে, সেটা হচ্ছে একক বিভব পার্থক্যে থাকলে বা 1 ভোল্ট বিভব পার্থক্যে যে পরিমাণ চার্জ ধারণ করতে পারে একটা বস্তু, আবার বুঝো, 1 ভোল্ট বিভব পার্থক্যে, একক বিভব পার্থক্যে যে পরিমাণ চার্জ ধারণ করতে পারে একটা বস্তু, কারণ ভোল্টেজ থাকলেই হবে না, ভোল্টেজের উপর ডিপেন্ড করে আসলে চার্জ ধারণ ক্ষমতা বোঝায়। ধরো যে আমি যদি খুব সিম্পল ভাষায় বলি, যে ধরো যে কোথাও 500 ভোল্টের বলা আছে, তোমার হচ্ছে এখানে 500 ভোল্ট, আবার কোথাও মনে করো বলা আছে 10 কিলো ভোল্ট, 10,000 ভোল্ট। কোথায় চার্জ বেশি থাকবে বলো তো? এমনি নর্মাল সেন্সে চিন্তা করো, যে একটা লাইনে থাকে না তোমার হচ্ছে বিভিন্ন পাওয়ার স্টেশনে দেখবা লেখা থাকে ডেঞ্জার 10,000 ভোল্ট বা 100 কিলো ভোল্ট, অনেক লেখা থাকে কিন্তু এগুলা। সো কোথায় চার্জ বেশি থাকবে? চার্জের আনাগোনা কোথায় বেশি থাকবে? সিম্পল হিসাব, যেখানে ভোল্টেজ বেশি সেখানে চার্জের আনাগোনা বেশি, কিউ বেশি। আর যেখানে ভোল্টেজ কম সেখানে চার্জের আনাগোনা কম, রাইট? সহজ হিসাব, মানে নর্মাল সেন্স তো তাই বলে। তাহলে ভোল্টেজ পার্থক্য যখন থাকে, ওই টাইমের উপর স্পেসিফিক্যালি বা ওইটার উপর ডিপেন্ড করে স্পেসিফিক্যালি কিছু পরিমাণ চার্জ একটা বস্তু ধারণ করে। যেরকম এখানে ভোল্টেজ আছে এবং তার উপর ডিপেন্ড করে কিছু পরিমাণ চার্জ এখানে সর্বোচ্চ ধারণ করতে পারে, এটা হচ্ছে সর্বোচ্চ ধারণ ক্ষমতা। ধরো যে একটা তোমার গ্লাস মনে করো আঁকায়, একটা গ্লাসে কিন্তু ইনফিনিটি পরিমাণে পানি কিন্তু ধরবে না, এটা গ্লাসের একটা ধারণ ক্ষমতা আছে, তার উপর ডিপেন্ড করে সেখানে পানি জমবে, রাইট? সো এরকম একটা গোলক আছে এবং সেখানে যদি একটা ভোল্টেজ এই গোলকের মনে করো যে পৃষ্ঠে পাওয়া যায়, তাহলে এখানে ইনফিনিটি পরিমাণে চার্জ তুমি নিতে পারবে না, তার সর্বোচ্চ একটা ক্যাপাসিটি আছে বা ধারণ ক্ষমতা আছে। সো এই ধারণ ক্ষমতার উপর ডিপেন্ড করে আসলে ধারকত্ব ওয়ার্ডটা আসে। ধারণ ক্ষমতা বোঝায় চার্জের ধারণ ক্ষমতা। সো 1 ভোল্ট বিভব পার্থক্যে
যে পরিমাণে চার্জ ধারণ করতে পারে, একক বিভব পার্থক্যে একটা বস্তু যে পরিমাণে চার্জ ধারণ করতে পারে সেটাকে বলা হয় হচ্ছে তার ধারকত্ব, সেটাকেই বলা হচ্ছে তার ধারকত্ব। as simple as that, as simple as that, এটাকে বলা হচ্ছে তার ধারকত্ব। মনে থাকবে? তাহলে কি আসলো? C = Q/V, 1 ভোল্ট বিভব পার্থক্যে বা 1 ভোল্ট বিভবের কারণে একটা বস্তু বা একটা ধারক যে পরিমাণে চার্জ ধারণের যে মানে চার্জ ধারণের যে সক্ষমতা সেটাকেই বলা হচ্ছে তার ধারকত্ব। ঠিক আছে, সেটাকেই বলা হচ্ছে তার চার্জ ধারকত্ব। সহজ হিসাব। সো এই গেল হচ্ছে ধারকত্বের মেইন ফিলিংটা। আমি বুঝাইতে পারছি কিনা যে ফিলিংটা বা চার্জ ধারকত্বের এই সংজ্ঞাটা আমাকে কি বলতেছে, মানে এই মুখ ফুটে একটা কথা বলতে যাচ্ছে, সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট পরিমাণ বিভবের কারণে নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজে থাকলে নির্দিষ্ট পরিমাণে চার্জ একটা ক্যাপাসিটি থাকে, ক্যাপাসিটি থাকে। ঠিক আছে, ক্যাপাসিটি। সো ক্যাপাসিটির সি থেকে এখানে ক্যাপাসিটেন্স, ধারকত্বের ইংলিশটা হচ্ছে ধারকত্বের ইংলিশটা হচ্ছে ক্যাপাসিটেন্স, আর ধারক হচ্ছে ক্যাপাসিটর, ধারক হচ্ছে ক্যাপাসিটর ইংলিশ। সো ক্যাপাসিটি থেকে সব আসছে। বলে না যে একটা রুমে ধরো, একটা রুমে বেঞ্চ আছে মনে করো 50টা, প্রত্যেকটার বেঞ্চে যদি 3 জন করে ধরে তাহলে এই রুমের ক্যাপাসিটি কত, ওই যে ওয়াটটা, ধারণ ক্ষমতা কত। জিনিসটা আসলে ওরকমই যে একটা বস্তু যে পরিমাণ চার্জ ধারণ করতে পারে, ধারণ ক্ষমতা বোঝায়, আর কিছুই না। কারণ আমরা স্থির তড়িৎ পড়তেছি আসলে, সো আমাদের বুঝতে হবে যে একটা বস্তুতে কি পরিমাণ চার্জ ধারণ হইতে পারে। ঠিক আছে, ওরা যদি না বুঝি তাহলে কিন্তু কি পরিমাণে চার্জ স্থির থাকবে বা কি পরিমাণে চার্জ সেটা ধরতে পারবে সেটা সম্পর্কে কোনো আইডিয়া থাকবে না। এই জন্য এটার আইডিয়াটা ইম্পর্টেন্ট। আচ্ছা, সো আমরা যে সূত্রটা পেলাম সেটা হচ্ছে C = Q/V। আচ্ছা, আমার গলা কি ঠিক আছে? মানে হচ্ছে কথা শোনা যাচ্ছে কিনা একটু ক্লিয়ার করে বলো তো। কথা কি শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে? ক্লিয়ার করে বলো কথা শোনা যাচ্ছে কিনা। কথা শুনতে যে পারার কথা, আমি বেশ জোরে জোরেই কথা বলতেছি। হ্যাঁ, আচ্ছা। সো এবার আসো, তাহলে এখান থেকে আমরা বেশ নাচন কুদন করতে পারি, এই থেকে অনেক কিছুই আসা যায়, কিন্তু জিনিস কিন্তু সোজা, মানে এইটা পারলে এই লাইনে এখন যা যা লিখবো সবই পারবা। তাহলে মনে রাখবা কোনটা? মনে রাখবে এটা মনে রাখলে সবই পারা যাবে। আমি জাস্ট বলি যে কি কি লেখা যাইতে পারে এখান থেকে। আচ্ছা, প্রথমত আমরা এককটা একটু চেক করে ফেলি, এককটা ক্যাপাসিটেন্সের এককটা বা ধারকত্বের এককটা চেক করি। আচ্ছা, কি হচ্ছে চার্জ, তো এটার এসআই একক হচ্ছে কুলম, আর এটা হচ্ছে ভি হচ্ছে ভোল্ট। সো এসআই একক কুলম পার ভোল্ট, রাইট? সহজ হিসাব, মুখস্থ করার তো কোনো দরকার নাই, এমনি পারবা। আচ্ছা, বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে নাম অনুসারে এটাকে ফারাড বলা হয়, ফারাড। সো 1 ফারাড মানে হচ্ছে 1 কুলম পার ভোল্ট। আচ্ছা, মনে থাকবে ফারাড, ফোর্সের একক নিউটন বিজ্ঞানী নাম অনুসারে মানে নিয়ে নেয় আর কি। ঠিক আছে, মানে ক্রেডিট নিয়ে নিচ্ছে আর কি। হয়তো উনি এটা নিয়ে প্রচন্ড গবেষণা করছেন, আমি মেইনটা জানি না, মানে পুরো কাহিনীটা জানি না যে কেন ওনার নামে হয়েছে, তবে এটা জানি যে ওনার নামে হয়েছে। মেইনটা চাইলে গুগল করে দেখতে পারো, কেউ যদি মনে করে গুগল করে দেখতে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আর কি কি হতে পারে। যেরকম একটা তোমার এই যে 1 ফ্যারাড কিন্তু অনেক বেশি আসলে। হ্যাঁ, বাস্তব লেভেলে, বাস্তব দুনিয়ায় যে হচ্ছে তোমার ধারকত্ব মানে ক্যাপাসিটর গুলা পাওয়া যায়, ক্যাপাসিটর কিনতেও পাওয়া যায়। আসলে কই পাওয়া যায় বলো তো? প্রত্যেকটা ফ্যানে ক্যাপাসিটর থাকে। অনেক সময় বলে না যে ফ্যান দুর্বল হয়ে গেছে, ফ্যানের ক্যাপাসিটর চেঞ্জ করতে হবে। ওই যে দেখো, মনে করে ক্যাপাসিটর চেঞ্জ করতে হবে, ফ্যানের ভিতরে ক্যাপাসিটর থাকে একটা করে। তো ওই ক্যাপাসিটর যদি এখনই খুলতে হবে না, কেউ যদি দেখে থাকো আর কি, একটু মানে যে এরকম দণ্ডের মতো হয়, দুইটাই থাকে, একটা প্লাস একটা মাইনাস, আসলে এরকম থাকে, এবং ওখানে দেখবা যে সামথিং ফ্যারাডে কিছু লেখা থাকবে। সো ছোট ছোট যে মাইক্রোচিপ গুলা থাকে, যেরকম হচ্ছে মোবাইলের যে ইলেকট্রনিক্স, ছোটখাটো ইলেকট্রনিক্স এর ভিতরে দেখবা যে ফ্যারাডে থাকে না, থাকে হচ্ছে মাইক্রোফ্যারাড। তো 1 মাইক্রোফ্যারাড মানে কত? মাইক্রো, তার মানে কত? 1 × 10⁻⁶ ফ্যারাড। অনেক ম্যাথ আমরা মাইক্রোফ্যারাড নিয়ে কাজ করবে, যেন বলে রাখলাম। ঠিক আছে, আচ্ছা, এটা গেল একক নিয়ে। এবার একটু এদিকে আসো। Q = CV। আমার একটু বেশি খুশি খুশি লাগতেছে, কেন?
খেপে যাবো তোমাদের উপরে কোনো কারণে? খেপাও, খেপে যাচ্ছে, সমস্যা কি? আচ্ছা যাই হোক, কিউ ইকুয়াল টু সিবি লেখা যাচ্ছে, আর ভি ইকুয়াল টু কত লেখা যাচ্ছে? ভি ইকুয়াল টু কিউ বাই সি লেখা যাচ্ছে, রাইট? ঠিক আছে, ভি ইকুয়াল টু কিউ বাই সি লেখা যাচ্ছে। আচ্ছা এটা গেল। সো এটা গেল হচ্ছে যে কোনো পদার্থের জন্য, যে কোনো পদার্থের জন্য আমরা এটা লিখতে পারবো। যে কোনো পদার্থ যেটা ধারক তার জন্য আমরা সি ইকুয়াল টু কিউ বাই লিখতে পারো, কিউ ইকুয়াল টু সিবি আসবে। তুমি এটা মনে রাখবা, না হলে এটা মনে রাখবা। গাধার মতো দুইটা মনে রাখবা না, এই দুইটা কিন্তু সেম জিনিস। অনেকে করে কি গাধার মতো চিবায়, মনের মধ্যে মুখের মধ্যে চিবায়, মুখস্থ করে কিউ ইকুয়াল টু সিবি, কিউ ইকুয়াল টু সিবি, কিউ ইকুয়াল টু সিবি। পরীক্ষার হলে যায় কিউ ইকুয়াল টু ভি ইকুয়াল টু কিউসি হয়ে যায়, পরীক্ষার হলে যায়। গাধার মতোই কাজ করবা না, যে কোনো একটা মনে রাখবা, ইজি তো। আচ্ছা এরপরে হচ্ছে আমরা একটা স্পেসিফিক জিনিস নিয়ে কাজ করবো, সেটা হচ্ছে একটা গোলকের ধারকত্ব নিয়ে কাজ করব। গোলকের ধারকত্ব নিয়ে কাজ করব। ধরো যে আমরা একটা গোলক আঁকি, কোন কালার দিই, ধরো যে এটার ব্যাসার্ধ হচ্ছে আর, আর ব্যাসার্ধের গোলক, এটা হচ্ছে কেন্দ্র, হ্যাঁ সেন্টার। সো আমরা যদি চিন্তা করি যে এখানে আশেপাশে বা গোলকের বাইরে টোটালি চার্জ হচ্ছে কিউ, টোটাল কিউ চার্জ আছে। সো সি ইকুয়াল টু কিউ বাই ভি লিখতে পারি, রাইট? একটু আগে তো শিখলাম যে কোনো পদার্থের জন্য এটা লেখা যায়, এটা একটা পদার্থ তো, সো লেখা যাবে। এখন তুমি চিন্তা করো যে কিউ চার্জটা কই আছে? আমি বলছি কি গোলকের পৃষ্ঠের বাইরে, রাইট? পৃষ্ঠের বাইরে। সো সো এই পৃষ্ঠের যে কোনো পয়েন্ট, ধরো যে এই পয়েন্টটাতে, এই পয়েন্টে ভোল্টেজ, এখানে কিউ তো হচ্ছে যে চার্জটা এখানে আছে, আর প্রত্যেকটা পয়েন্ট, এই যে প্রত্যেকটা পয়েন্টে ভোল্টেজ সেম হবে না? পৃষ্ঠের প্রত্যেকটা পয়েন্টে ভোল্টেজ সেম কেন? কারণ চার্জ তো পুরোটা মিলে কিউ আছে, এবং এখানে যে তোমার দূরত্বটা আছে সেটা কিন্তু পৃষ্ঠের উপরে যে কোনো পয়েন্টের দূরত্ব কিন্তু ব্যাসার্ধের সমান, যে কোনো পয়েন্টের দূরত্ব ব্যাসার্ধের সমান, রাইট? প্রত্যেকটা পয়েন্টে ব্যাসার্ধের সমান। সো প্রতিটা পয়েন্ট হচ্ছে সেম বিভবে আছে, সেম ভোল্টেজে আছে। সো আমরা যদি ভোল্টেজটা এখানে লিখতে হবে, সো ভোল্টেজ ইকুয়াল টু কত হবে? 1/4 পাই এপসাইলন নট কে, এপসাইলন নটটা কেমনে লিখলাম এখানে, এপসাইলন নট কে কিউ বাই আর, রাইট? ভোল্টেজ কিন্তু এটা, কিউ এটা। সো ভোল্টেজের ইকুয়েশনটা এখানে লেখো, তাহলে কিউ বাই 1/4 পাই এপসাইলন নট কে কিউ বাই আর। সো এবার দেখো কাহিনী কি হচ্ছে। কাহিনীর মধ্যে কিউ কিউ কাটা যাচ্ছে, দেখো কিউ কিউ কিন্তু কাটা গেছে। তাহলে কে থাকে? 4 পাই এপসাইলন নট কে, আর নিচে আছে, উপরে ব্যস্তানুপাতিক হয়ে ঘুরে যাবে, তাহলে উপরে উঠে যাবে 4 পাই এপসাইলন নট কে আর। এটা হচ্ছে সি, কার জন্য? শুধুমাত্র গোলকের জন্য কিন্তু, কারণ এই ভি এর সূত্রটা কিন্তু গোলকের সূত্র, অন্য কোনো কারণ না। এই ভি এর সূত্রটা কিন্তু গোলকের সূত্র, অন্য কারণ না তো। কিন্তু এই সূত্রটা গোলকের জন্য, সেটা গোলকে, সেটা হচ্ছে গোলকে তোমার হচ্ছে কি বলে, ধারকত্ব এভাবে পাওয়া যায়। আর ব্যাসার্ধের যে কোনো গোলকের ধারকত্ব, আর ব্যাসার্ধের গোলকের ধারকত্ব, যেখানে 4 পাই এপসাইলন নট কনস্ট্যান্ট। কেটা কি? কেটা হচ্ছে সেই মাধ্যমে, যে মাধ্যমে গোলকটা ডুবে আছে। ধরো যে একটা ফুটবলকে আমি পানির মধ্যে চুবাই রাখছি, কথা শোনো ভালো মতো, ফুটবলকে পানির মধ্যে চুবাই রাখছি, তাহলে কেটা কার নিব? ফুটবলের ভিতরের বায়ুর নাকি বাইরের হচ্ছে তোমার মাধ্যমের পানিরটা নিতে হবে। যে মাধ্যমে আছে তার কে কিন্তু এখানে, হ্যাঁ, যে মাধ্যমে ডুবে আছে বা যে মাধ্যমের মধ্যে বস্তুটা আছে, গোলকটা আছে, তার কে। আমরা যদি বলি পৃথিবী কার মধ্যে আছে? বায়ুমণ্ডলের দ্বারা বেষ্টিত বা মহাশূন্যের মধ্যে, রাইট? সো এখানে কে এর ভ্যালু নিতে হবে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে 1, কে এর ভ্যালু তখন আসবে 1। সো আর ব্যাসার্ধের গোলকের ধারকত্ব হচ্ছে এটা, ঠিক আছে? সো এই পর্যন্ত কারো কোনো ঝামেলা আছে কিনা একটু ক্লিয়ার করে বলো, কারণ এখান থেকে ম্যাথ শুরু করে দিব আমরা। কারো কোনো ঝামেলা আছে কিনা বলো, এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস, গোলকের ধারকত্ব, এটা আমাদের কাজে লাগবে।
বলো বলো ক্লিয়ার কিনা? আচ্ছা, আশা করি কারো কোনো সমস্যা নাই, আমরা হচ্ছে ম্যাথে তাহলে ঢুকতে পারি। সো এটা তুলতে কত টাইম নিবা? এটা তুলতে 30 সেকেন্ড টাইম নিবা, খুব ছোট ম্যাথ, 30 সেকেন্ডের মধ্যে তুলবা। 30 সেকেন্ডের মধ্যে তুলবা কি? 30 সেকেন্ডের মধ্যে অনেকটা হয়ে যাবে, করে ফেলো এটা দ্রুত। আচ্ছা, সো এখানে কি হচ্ছে, কোন পরিবাহী গোলকের ধারকত্ব দেওয়া আছে, এটা সি দেওয়া 1 মাইক্রোফ্যারাড, এবং আধান এটা কিউ দেওয়া, মাইনাস দেওয়া আছে, মাইনাস থাকলে মাইনাসই রাখবো, হ্যাঁ, কারণ ভোল্টেজের সাথে এটা সম্পর্ক, কিউ ইকুয়াল টু সিভি। সো ওর মধ্যে হচ্ছে তাহলে ভি, যেহেতু ভোল্টেজ আমি কি বলছিলাম গত ক্লাসগুলোতে, ভোল্টেজ মাইনাস হইতে পারে, ঠিক আছে। সো কিউ ইকুয়াল টু সিভি, আমরা জানি কিউ ইকুয়াল টু সিভি, তাহলে ইকুয়াল টু সিভি, তাহলে ভি ইকুয়াল টু কত, কিউ বাই সি। কিউ এর ভ্যালু কত, -10, যা আছে তাই, ভোল্টেজ মাইনাস হবে, সমস্যা নেই। সি কত, সি আছে 1 মাইক্রোফ্যারাড, তো 1 × 10⁻⁻6। এর চেয়ে সোজা ম্যাথ আর হয় না। এটা আসলে তোমার কই বলে, এটা জীবনেও হচ্ছে, জীবনেও রিটার্নে আসবে না, এটা সর্বোচ্চ এমসিকিউ তে আসতে পারে, কিন্তু মানে স্টার্টিং এর জন্য আর কি, -10 × 10⁻6 ভোল্ট। দেখো ক্লিয়ার কিনা, এটা খুবই সোজা আছে। -10 × 10⁻6 বা -10⁻7 ভোল্টেজ চাই বলে। ওকে, তাহলে এখান থেকে শুনলাম আর কি, এটা খুব মানে ওয়ার্ম আপ টাইপের ম্যাথ ছিল আসলে। ওকে, সো এইটা তুলে ফেলবা হচ্ছে 1 মিনিটের মধ্যে। স্টার্ট করো, তোলো। তুলে ফেলা এটা। ওকে, সো আমরা শুরু করি। কি বলছে, 40 একক ধারকত্ব সম্পন্ন একটি পরিবাহীর বিভব 10 একক বৃদ্ধি করা হলো। সো ধারকত্ব এটা হচ্ছে 40 একক, সি এটা, আর ভোল্টেজ এটা 10 একক বৃদ্ধি মানে ভোল্টেজ পার্থক্য করা হলো 10 একক, এটাই বুঝতে হবে, কিছুই করার নেই। সো ভোল্টেজই 10, ভোল্টেজ পার্থক্য যেটা, সেটাকে আমরা ভোল্টেজ বলি নরমালি। সো এটাই আসলে 10। পরিবাহীর আধান কত, তো প্রথম ম্যাথটা সোজা, এই ম্যাথটুকু তো সোজা, কিউ ইকুয়াল টু সিভি। সি এর ভ্যালু 40 একক, আর এটা হচ্ছে 10 একক, হ্যাঁ, 400 এককই লিখবো, কারণ এখানে আমরা জানি না যে এককটা কি, এসআই নাকি সিজিএস কি বলছে আমরা জানি না, এককই রাখবো, কোনো রিস্ক নিব না। তোমরা চাইলে মানে বাই ডিফল্ট এসআই একক অনেকে লিখবে, সমস্যা নাই, অনেকে হয়তো 40 হচ্ছে কুলম লিখবে, কাটবে না, তবুও রিস্ক নেওয়ার কোনো দরকার নাই, একক একক বলছে তুমি এককই অ্যান্সার করবা, ঠিক আছে। আচ্ছা, 3 গুণ ধারকত্বের অপর একটি পরিবাহীর 3 গুণ বিভব বৃদ্ধি করলে কত আধান দিতে হবে? সো এটা 1 নাম্বার ছিল, হ্যাঁ এটা 1 নাম্বার, আসলে এটা 2 নাম্বার। 3 গুণ ধারকত্বে, সো এবার কিউ ড্যাশ ধরো, সি ড্যাশ ভি ড্যাশ, 3 গুণ ধারকত্ব মানে কি 40 × 3, 3 গুণ ধারকত্বে মানে সি ড্যাশ বললাম, অপর একটি পরিবাহীর 3 গুণ বিভব বৃদ্ধি, এটাও তো সোজা ছিল, তাহলে 10 × 3, এটাও একক, কত একক আধান দিতে, কত
409 3601, এটাও ইজি ছিল ম্যাথ। শেষ, বলো কারো কোনো ঝামেলা আছে কিনা? ইজি ছিল, দুইটা ইজি। ক্লিয়ার আছে? আশা করি সমস্যা হবে না এগুলাতে। নেক্সটে যাই, আস্তে আস্তে একটু কঠিন করে ম্যাথ শুরু হবে। হ্যাঁ, আস্তে আস্তে যত যাব, আমাদের সম্ভবত 15-16টার মতো ম্যাথ আছে, 2 নম্বরটা গেল। ওকে, নেক্সট। আচ্ছা, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6400 কিলোমিটার। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6400 কিলোমিটার, এর ধারকত্ব মাইক্রোফ্যারাডে নির্ণয় করো। এটা তুলে ফেলবা 30 সেকেন্ডে। এই কি করতেছে? স্টার্ট। তুলো। এটা এমসিকিউ তো অনেক বেশি আসে, এটা হচ্ছে ভার্সিটি গুলোতে এমসিকিউ তো অলরেডি আসছে, এবং এটা এইচএসসি তে পর্যন্ত দিতে পারে। আচ্ছা, আশা করি তুলে ফেলছো। পৃথিবী কি? পৃথিবী একটা গোলক আমরা ধরে নিব, ঠিক আছে? পৃথিবীর ব্যাসার্ধ বলা আছে, সো আমরা একটা পারফেক্ট একটা গোলক ধরে নিব, এটা হচ্ছে আ। কিন্তু এটা 6400 কিলোমিটারে দেওয়া আছে, আমাকে মিটারে চেঞ্জ করতে হবে এটা। এর ধারকত্ব আবার মাইক্রোফ্যারাডে নির্ণয় করতে হবে, ফ্যারাডে না। নরমালি অ্যান্সার ফ্যারাডে আসবে, আমাদেরকে মাইক্রোফ্যারাডে চেঞ্জ করতে হবে। সো মনে করে দেখো, আমরা কি শিখলাম একটু আগে? গোলকের ধারকত্ব, যে কোনো একটা গোলকের ধারকত্ব হচ্ছে, পৃথিবী একটা গোলক, 4 পাই এপসাইলন নট কে ইনটু আর। সো পৃথিবী কোন মাধ্যমে অবস্থিত? পৃথিবীর বাইরে হচ্ছে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম, সো কে এর ভ্যালু 1 বসবে, ঠিক আছে? কে এর ভ্যালু 1 বসবে। তো সি ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট কে ইনটু আর। 4 পাই এপসাইলন নট, 4 পাই 8 ইনটু 854। এপসাইলন নট এর ভ্যালু কিন্তু পরীক্ষার হলে দেওয়া থাকবে না, মুখস্থ রাখতে হবে। কে ইনটু আর, কে এর ভ্যালু হচ্ছে 1 এবং আর এর ভ্যালু 6400 কিলোমিটার, মিটারে চেঞ্জ করবা। $7.1208, সবার এটা আসার কথা, একটু চেক করো আমার সাথে। ইনটু 10 টু দি পাওয়ার -4 ফারাডে আসছে। এবার মাইক্রোফ্যারাডে নিতে হবে। সো ফারাড বড় নাকি মাইক্রোফ্যারাড বড়? ফারাড বড়, মাইক্রোফ্যারাড তো ছোট। সো 10 টু দি পাওয়ার 6 দ্বারা গুণ দিতে হবে মাইক্রোফ্যারাডে আনতে, তাহলে। কারণ মাইক্রোফ্যারাড থেকে ফারাডে আনতে আমরা 10 টু দি পাওয়ার -6 দ্বারা গুণ দিই। সো ফারাড থেকে যখন মাইক্রোফ্যারাডে যাব, তখন 10 টু দি পাওয়ার 6 দ্বারা গুণ দিতে হবে। সো 10 টু দি পাওয়ার 6 দ্বারা গুণ দিলে 712.08 মাইক্রোফ্যারাড, এটা অ্যান্সার। পৃথিবীর ভোল্টেজ 0 না। হ্যাঁ, পৃথিবীর ভোল্টেজ আমরা 0 কেন ধরি? এটা হচ্ছে কথা। পৃথিবীর ভোল্টেজ আমরা 0 কেন ধরি না আসলে? হ্যাঁ, আমরা ভোল্টেজ পার্থক্য বের করি আসলে। ধরো যে পৃথিবীর ভোল্টেজ একটা আছে, সাপোজ এটা ধরো ভি, আমরা জানি না, ওই ভ্যালু জানি না। হ্যাঁ, আর একটা পয়েন্ট আছে যেটার ভোল্টেজ মনে করো যে আমরা যেটা জানি সেটা হচ্ছে 5 ভোল্ট, যেটা আমরা বলি আসলে 5 ভোল্ট। আসলে জিনিসটা হচ্ছে পৃথিবীর ভোল্টেজের সাথে এর ভোল্টেজের পার্থক্য হচ্ছে 5 ভোল্ট আসলে। এই পার্থক্যটা হচ্ছে 5 ভোল্ট। হ্যাঁ, এই পার্থক্যটা আমরা দেখি। আমরা পৃথিবীর ভোল্টেজকে আমরা 0 ধরে পার্থক্যটা চেক করি। যেরকম কাজ শক্তি ক্ষমতা যখন পড়াবো, তখন হচ্ছে দেখবা যে আমরা যে এরকম, তোমরা যারা পড়ছো তাদের জন্য বলি, হ্যাঁ, যেহেতু প্রশ্ন আসছে, এই দেখো একটা সরল দোলকের কথাই যখন আসে, এটা এক্সাম্পলটা দেই কারণ বুঝতে সুবিধা হয়। এখানে আমরা যখন এই এতটুকু ওঠে, হ্যাঁ এতটুকু ওঠে, তখন আমরা ধরি যে এই উচ্চতায় ওঠে। আসলে কি তাই? আসলে তো সেটা না। এমনি তো সরল দোলকটা সিলিং থেকে কিছু দূর নামছে, ভূমি তো অনেক নিচে, এটা তো আসলে অনেক উচ্চতায় আছে, কিন্তু আমরা উচ্চতার ডিফারেন্সটা ধরি এবং এখানে ধরি যে h = 0। এখানে আমরা ধরি h = 0 তল আছে অবশ্যই। হ্যাঁ, কাজ শক্তি ক্ষমতাতে একদম ক্লিয়ারলি ওটা দেখাই দিব যে h = 0 কোন তলটাকে ধরলে সুবিধা পাওয়া যায়। এই ম্যাথে এইটার তলটাকে h = 0 ধরলে সুবিধা পাওয়া যায়। ওই রকম পৃথিবীর ভোল্টেজটাকে 0 ধরে আমরা ডিফারেন্সটা বের করি আসলে। ডিফারেন্সটা বের করি আসলে, ঠিক আছে? ডিফারেন্সটা নিয়েই আসলে আমরা কাজ করি। ডিফারেন্সটা নিয়েই আসলে আমরা কাজ করি। এখানে আমরা h এর ভ্যালুটা ডিফারেন্সটা ধরি এবং এখানে আমরা পৃথিবীর ভোল্টেজকে গ্রাউন্ডটাকে 0 ধরে কাজ করি। এমন না যে গ্রাউন্ডটা 0, গ্রাউন্ডটাকে 0 ধরে কাজ করি। গ্রাউন্ডের ভোল্টেজ কিন্তু এক এক জায়গায় এক এক রকম।
এটা পৃথিবীর এক এক জায়গায় এক এক রকম হবে। তোমার বাসার গ্রাউন্ডের ভোল্টেজ এক এক রকম হবে, আমার বাসার গ্রাউন্ডের ভোল্টেজ এক এক রকম, কিন্তু আমরা জিরো ধরে সার্বজনীন করে নেই, জিরো ধরে সার্বজনীন করে নেই, একেবারে করে নেই জিনিসটা, মানে বানাই ফেলি জিনিসটাকে, জিরো বানিয়ে তারপর ম্যাথ গুলো। আচ্ছা, সো এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে বিভিন্ন ম্যাথে করবে কি সরাসরি না পৃথিবীর ব্যাসার্ধটা দেওয়াই থাকবে না, এটা দেওয়াই থাকবে না, বলবে যে পৃথিবীর ধারকত্ব নির্ণয় করো অনেক ফরাডে, পৃথিবীর ব্যাসার্ধটা মুখস্থ রাখতে হবে, ব্যাসার্ধ মুখস্থ রাখতে হবে, হ্যাঁ 6400 কিলোমিটার বা 6.4 × 10⁶ মিটার, এটা যেন মুখস্থ থাকে, এটা মুখস্থ রাখতে হবে অবশ্যই। এটা শুধু এই চ্যাপ্টারে না, মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারেও মুখস্থ রাখতে হবে। এটা অনেক ম্যাথে দেওয়া থাকে না, আমি বললাম না ভার্সিটি গুলোতে আসছে, ভার্সিটি গুলোতে এগুলো দেওয়া ছিল না, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া ছিল না, মুখস্থ থাকতে হবে। হ্যাঁ ওকে, এটা তোলো, এটা তুলবা হচ্ছে 1 মিনিটের মধ্যে, তোলো। হ্যাঁ, ধারকত্বের বিভবটা আসলে বিভব পার্থক্য, কিন্তু বিভব পার্থক্যটাই কিন্তু আমরা বিভব হিসেবে ধরি সব জায়গায়। ডেল ভিটাকে আমরা ভি হিসেবে ধরে কিন্তু সব ম্যাথ করি, ভি আসলে ডেল ভি, বিভব পার্থক্য, কারণ বিভব অ্যাকচুয়ালি মাপা যায় না, বিভবের পার্থক্য মাপা যায়। যেরকম সময়ের অ্যাকচুয়াল ভ্যালু মাপা যায় না, এই যে মনে করো আমি 30 সেকেন্ড তোমাদের দিলাম, এটা কিন্তু এমন না যে আমি গুনে গুনে পারফেক্ট 30 সেকেন্ড, মানে আমি যখন স্টার্ট দিছি তখন 30 এ শুরু, যখন এন্ড করছি তখন 0 শুরু, তা না, আমি আসলে ডিফাইন করতেছি দুইটা টাইমের মধ্যে ডিফারেন্স, সেটাকে আমি ডিফাইন করতে পারি, টাইমের ডিফারেন্স মাপা যায় কিন্তু টাইম অ্যাকচুয়ালি মাপা যায় না। জিনিসটা এরকম, ভোল্টেজের ডিফারেন্স মাপা যায়, ভোল্টেজ অ্যাকচুয়ালি মাপা যায় না, ঠিক আছে? কিন্তু আমরা যেটাকে ভোল্টেজ বলি সেটা আসলে ডিফারেন্স, আমরা যেটাকে টাইম বলি সেটা আসলে ডিফারেন্স, ডিফারেন্সটাকে নিয়েই কিন্তু আমরা কাজ করি, ওটাকেই আমরা মানে ডিফারেন্সটাকেই আমরা নরমালি ওইটা বলি, সরাসরি বলে ফেলি যে ওটাই টাইম বা ওটাই ভোল্টেজ। আচ্ছা, এখানে একটা কথা আছে, কথাটা বোঝা লাগবে না আসলে, কথাটা ভ্যান ডি গ্রাফ জেনারেটর এটা কোনো সিলেবাসের অংশ তোমাদের না, কিন্তু এই যে দেখো কিছু কথা আছে, ভ্যান ডি গ্রাফ জেনারেটর কিটা বলবো কম করে, কিন্তু এখানে ব্যাস দেওয়া আছে, সো এখান থেকে ব্যাসার্ধ পাওয়া যাবে, আর ইকুয়াল টু তাহলে ব্যাসের অর্থে এর বিভব এত ভোল্ট উচ্চতায় তুলতে, উচ্চতা কেন বললো, উচ্চতা কেন বলবো, একটু আগেই আসো, এই যে কিছুক্ষণ আগে একজন প্রশ্ন করছিল, এই যে 5 ভোল্ট, দেখো এটা গ্রাউন্ডের সাপেক্ষে ধরছি না, একটু আগে বললাম না 5 ভোল্ট ধরি আমরা, ভোল্টেজটা আসলে বিভব পার্থক্য, সো এটাকে বলা যায় 5 ভোল্ট উচ্চতা, ঠিক আছে? মানে ইঞ্জিনিয়ারদের ভাষায়, ইঞ্জিনিয়ারদের ভাষায় এটাকে বলা হয় ভোল্টেজটা একটা হাইটের মতো করে চিন্তা করা হয়, যে এতটুকু হাইট 5 ভোল্ট, চিন্তা করা লাগবে না জিনিসটা। হ্যাঁ, কারণ ভ্যান ডি গ্রাফ জেনারেটর যেটা নিয়ে আসলে মানে যেটা নিয়ে আসলে এখানে সাজাইছে, এটা আসলে ইঞ্জিনিয়ারদের পড়ায়, যাই হোক পরে পড়বা তোমরা, কিন্তু আমি এমনি দেখাচ্ছি কাহিনী কি হয়। বিভব হচ্ছে এত উচ্চতায় তুলতে কুলম্ব এককে কি পরিমাণ আধান প্রয়োজন, সো আর দেওয়া আছে আর ভি দেওয়া আছে, এখানে বলা আছে গোলক, সো ধাতব গোলকের ব্যাস দেওয়া থাকলে তার ক্যাপাসিট্যান্স বের করতে পারো না, তার কত অলরেডি পারি আমরা, সি ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট কে ইনটু আর, তাহলে 4 পাই 8.854 ইনটু 10⁻⁻12 ইনটু কে এর ভ্যালু এখানে বলা নাই, শূন্য মাধ্যম আর, এবং আর এর ভ্যালু ব্যাস যেহেতু দেওয়া ছিল, ব্যাসার্ধ হচ্ছে এটার অর্থে, সো করে ফেলো। এটা চেক করো তো সবার এরকম আসার কথা, 5.56 ইনটু 10⁻⁻11 ফারাড আসে, দেখো একটু চেক করো এটা আসছে কিনা সবার, এটা আসার কথা, এটা আসার কথা, চেক করো, হ্যাঁ এটা আসে, ওকে। সি সি বেরোলো, এখন ভোল্টেজ দেওয়া আছে, সো কি পরিমাণ আধান, তাহলে কিউ ইকুয়াল টু সিভি 5.56 ইনটু 10⁻⁻11, আর ভোল্টেজ হচ্ছে 2.7 ইনটু 10⁻6, শেষ, খেল খতম। 1.502 ইনটু 10⁻⁻,
ঠিক আছে? সো তোমাদের একটু দেখাই যে ভ্যান ডি গ্রাফ জেনারেটর আসলে কি। ভ্যান ডি গ্রাফ জেনারেটর, ভ্যান ডি গ্রাফ জেনারেটর। সো এই যে এটা দেখে মজা পাবো, তাকাও একটু এই জিনিসটা। এটা হচ্ছে 500 কিলোভোল্টের, হ্যাঁ 500 কিলোভোল্টের ভ্যান ডি গ্রাফ জেনারেটর, 500 কিলোভোল্ট, 500 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ভোল্ট। এইটা হচ্ছে সেই তোমার হচ্ছে গোলক, এবং গোলকের কারণে দেখো এখানে একটা যদি ভোল্টেজ থাকে তাহলে ভিএ পাবা, ভোল্টেজ আছে 500 কিলোভোল্ট, এবং এটার ব্যাসার্ধ অনুযায়ী এখানে একটা সি আছে, রাইট, ক্যাপাসিট্যান্স আছে, তাহলে কিউ ইকুয়াল টু সিপি পাওয়া যাবে, গুণ যেটা আমরা পাচ্ছি। আর যখন কিউ ইকুয়াল কিউ কিন্তু এর আশেপাশে থাকবে, ধরো প্লাস, যেহেতু প্লাস ভোল্টেজ তো প্লাস কিউ থাকবে নরমালি, কিন্তু আমি যখন এটাকে ধরবো মানে এমন পরিমাণে কিউ আছে যেটা হচ্ছে মানুষকে কি করবে না, মানে মানুষের কোনো হচ্ছে ক্ষতি করবে না, কিন্তু আমি যখন এটাকে ধরবো আমার চুল হচ্ছে, দেখো এই যে অবস্থা, এই দেখো এই মহিলাটা দেখো, ও আচ্ছা আমি তো ইটা অ্যাকসেপ্ট করছি, এই মহিলাটা দেখো চুল খাড়া খাড়া হয়ে গেছে। সো কেউ যদি চুলের স্টাইল করতে চাও, সেলুনে না গিয়ে বাসায় একটা ভ্যান ডি গ্রাফ জেনারেটর বানাবা, ধরবা, অটোমেটিক খারাপ হয়ে যাবে চুল। হ্যাঁ, ভ্যান ডি গ্রাফ জেনারেটর। এখানে মোটর টোটর থাকে, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, যদি পড়ো কেউ 4th ইয়ারে হচ্ছে হাই ভোল্টেজ নিয়ে পড়াশোনা করলে এগুলো পড়ানো হয়, ঠিক আছে, ইন্টারেস্টিং জিনিস। তো যাই হোক, নেক্সট, ওকে, সো এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট। সো এটা তোলা হচ্ছে 1.5 মিনিটের মধ্যে, 1.5 মিনিটের মধ্যে তোলা। হ্যাঁ, মিস্টার বিনের কোন একটা এপিসোডে মনে এটা ছিল, খুব সম্ভবত ছোটবেলায় দেখছি, ভুলে গেছি। ওকে, সো প্রথমটাই সোজা আছে, একটি গোলক আকার, প্রথমটা নরমাল ম্যাথ, দ্বিতীয়টা হচ্ছে একটু ইম্পর্টেন্ট বেশি, হ্যাঁ দ্বিতীয়টাই বেশি ইম্পর্টেন্ট। কি বলছে, এর পৃষ্ঠে বিভব কত, সো ভি কত, ভি বের করতে হবে, ব্যাস দেওয়া আছে, সো এখান থেকে আর বের হবে, আদান দেওয়া আছে, ইএসইউ, ওকে। এবার হচ্ছে ইএসইউ আর একটা টিপস দেয়, সেটা হচ্ছে যখন এই মানে ধারকের মধ্যে ইএসইউ দেখবা, ধারকের ম্যাথের মধ্যে ইএসইউ যখন দেখবা, তখন কুলম্বে চেঞ্জ করে নিবা, কারণ ধারক ইএসইউ করতে গেলে ঝামেলা হয়, হ্যাঁ ধারক ইএসইউ করতে গেলে ঝামেলা হয়। সো ইএসইউ আর কুলম্বের মধ্যে হচ্ছে আমি কনভার্সনটা দেখাই দিই, আমার নিজেরই খেয়াল নেই, যেন দেখতে হবে ইএসইউ আর কুলম্বের কনভার্সনটা, অ্যান্ড কুলম্ব, কুলম্ব, এক ইএসইউতে কত কুলম্ব, আচ্ছা দাঁড়া, এটু কেন লিখছে রে ভাই, ইএসইউ, ইএসইউ, আয় হায় আমি ভুল করছি, ইএসইউ
এই তো চলে আসছে। কই গেল? দেখলাম তো সকালে 3.33 into 10 to the power minus 10 সম্ভবত। দেখি, তাও হচ্ছে না। অলরেডি হ্যাঁ, এই যে 1 ESU মানে হচ্ছে 3.33 into 10 to the power minus 10। 1 ESU মানে হচ্ছে 3.33 into 10 to the power minus 10। ঠিক আছে, এটা মুখস্থ রাখতে হবে, কিছু করার নাই। সো এটাকে ESU কে আমরা কুলম্বে চেঞ্জ করব। সো V বলছে, রাইট? তাহলে Q equal to CV। তাহলে এক নাম্বার, তাহলে V equal to Q by C। ঠিক আছে, Q by C করো। তাহলে Q এর ভ্যালু কত? 5 into 10 to the power minus 6 into 3.33 into 10 to the power minus 10 divided by কুলম্বে চেঞ্জ হলো বাই C। ব্যাস দেওয়া আছে, সো ব্যাসার্ধ হতে করে গোলাকার বলছে। সো 4 পাই এপসাইলন নট, 4 পাই এপসাইলন নট হচ্ছে 8.854 into 10 to the power minus 12। কে এর ভ্যালু দেওয়া নাই, সো 1, আর আর এর ভ্যালু হচ্ছে 1 মিলিমিটার। ব্যাস যেহেতু 2 মিলিমিটার, সো এটা হচ্ছে 1 মিলিমিটার, সো 10 to the power minus 3। সো এখানে চেক করে দেখো ভি এর ভ্যালু কত আসে। 5 into 10 to the power minus 6, 3.33 into 10 to the power minus 10 into divided by 4 pi into 8.854 into 10 to the power minus 12 to 10 to the power minus 3, 0.0149 বা 0.015। চেক করো তো, ক্যালকুলেশনটা একটু চেক করো। হ্যাঁ, আমার কাছে কিন্তু এটা সলভ নাই, সো ক্যালকুলেশন একটু তোমাদের আমার সাথে সাথে একটু চেক করবে। এটাই হওয়ার কথা, 0.0154। আচ্ছা, এরপরে যেটা বলছে, এরকম দুইটা তরল বিন্দু মিলে, একটা তো তরল বিন্দু দেওয়া আছে, একটি বড় তরল বিন্দু গঠন করলে বড় তরল বিন্দুটির পৃষ্ঠে বিভব কত হবে? এইবার হবে খেলা। এইবার হবে খেলা। কি বলছে? দুইটা তরল বিন্দু মিলে একটা বড় তরল বিন্দু গঠন করলে বড় তরল বিন্দুটির পৃষ্ঠে বিভব কত হবে? সো খেলাটা বুঝতে হবে। এবার খেলাটা বুঝতে হবে। ধরো যে এই হচ্ছে একটা আর এই হচ্ছে আরেকটা। হ্যাঁ, এবার দুইটা মিলে মার্চ করছে, মার্চ করে একসাথে তোমার হচ্ছে একটা বড় তরল বিন্দু হয়েছে। ঠিক আছে, এত বড় হবে না, হয়তো একটু ছোট হবে। তো এবার তাহলে রিলেশন গুলা কি কি পাবো আমরা? সো ধরো যে এটার ব্যাসার্ধ হচ্ছে আর, সো এটার ব্যাসার্ধ হচ্ছে আর, আর এটার ব্যাসার্ধ আমরা ধরি আর ড্যাশ, রাইট? আচ্ছা, দুইটা মিলে যখন এটা হয়েছে তখন একটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট, যে আয়তন কিন্তু চেঞ্জ হয় নাই। আয়তন চেঞ্জ হয় নাই কেমনে বুঝলাম? মানে দুইটা সম্মিলিত আয়তন চেঞ্জ হয় নাই, কারণ মোট ভরের তো আর চেঞ্জ হয় নাই, রাইট? একটু ব্যাকগ্রাউন্ডে আসো। মোট ভর মানে কত? m equal to rho into v, রাইট? সো কে কে চেঞ্জ হয়নি একটু চেক করো। কেন চেঞ্জ হয়নি? তুমি দুইটা তরল বিন্দু একসাথে করছো, তার মানে কি এই যে ভর চেঞ্জ করে ফেলছো? ভর তো পদার্থের পরিমাণ, সেটা তো আর তুমি চেঞ্জ করবা না, এটা তো চেঞ্জ করতে পারো নাই। এম তো চেঞ্জ হয় নাই। আবার যে দুটা তরল বিন্দু, হ্যাঁ, তরল যে উপাদানের ছিল সেম উপাদানেরই তো, সো রোটাও চেঞ্জ হয় নাই। হ্যাঁ, রোটাও চেঞ্জ হয় নাই। এম তো চেঞ্জ হয় নাই, রো চেঞ্জ হয় না, তাহলে কি ভি চেঞ্জ হবে একা একা? ভি কি বলবে ভাই আমাদের চেঞ্জ করেন না? তাহলে ভিও কোনো চেঞ্জ হবে না, আয়তনের কোনো চেঞ্জ হবে না। এই হচ্ছে বেসিক, যে আয়তনের কেন চেঞ্জ হচ্ছে না। সো আয়তনের যদি চেঞ্জ না হয় তাহলে আগে আয়তন কত ছিল? দুইটা মিলে ছিল, চলে 2 into 4/3 পাই বড় হাতের আর কিউব ইকুয়াল টু বড় হাতের আর নাই ইকুয়াল টু এটার আয়তন কত? এটার আয়তন হচ্ছে 4/3 পাই ছোট বড় হাতের আর ড্যাশ। দেখো ক্লিয়ার কিনা? এবার দেখো কে কে কাটে, 4/3 কাটে, 4/3 কাটে, পাই পাই কাটে, বাদ বাকিদের ফাটে। সো আর তোমার ড্যাশ কত হচ্ছে, বা আর ড্যাশ কিউব হচ্ছে 2r কিউব, বা আর ড্যাশ হচ্ছে কিউব রুট 2r। ঠিক আছে, কিউব রুট 2r। বলো ক্লিয়ার আছে কিনা? কারো কোনো ঝামেলা আছে কিনা বল। আশা করি এই পর্যন্ত কারো কোনো ঝামেলা থাকার কথা না। ঠিক আছে, সো এই যে এটার আর ড্যাশ আমরা পেলাম, এটার আর ড্যাশ আমরা পেলাম। ওকে,
আচ্ছা, এই যে এটার আর ড্যাশ পাওয়া গেলে এটার বিভব সরি এটা ধারকত্ব পাওয়া সম্ভব না, ধারকত্ব পাওয়া যাবে। তাহলে সি ড্যাশ ধরো, এটা ধারকত্ব ধরো সি ড্যাশ, তাহলে সি ড্যাশ ইকুয়াল টু হবে 4 পাই এপসাইলন নট কে ইনটু, এবার ব্যাসার্ধ কত এবার আর ড্যাশ, তাহলে 4 পাই 8 ইনটু 854 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 12, কে এর ভ্যালু 1 আর আর ড্যাশের ভ্যালু হচ্ছে রুট ওভার সরি কিউব রুট 2 ইনটু আর, ব্যাসার্ধ কত ছিল 1 মিলিমিটার ছিল আগে, সো কিউব রুট 3 ইনটু আর, সো আর হচ্ছে আর ড্যাশের ভ্যালু বসাচ্ছি, হ্যাঁ, তাহলে কিউব রুট 2 আর হচ্ছে 1 মিলিমিটার। ঠিক আছে, এই স্পেসিফিক প্রবলেমটাকে একটু পরে আমরা জেনারেলাইজ করব, একবার নরমালি একটা ম্যাথের মধ্যে শিখাই, পরে জেনারেলাইজ একটা শিখাবো, হ্যাঁ, যে একটা গোলক মানে অনেকগুলো ক্ষুদ্র ছোট ছোট গোলক মিলে একটা বড় গোলক হলে কি কি কোথায় কোথায় কি কি চেঞ্জ হবে একবার শিখাই দিব তখন কিছুক্ষণ পরে। আজকে ক্লাসে এটা থাকা উচিত, মানে হয়ে যাওয়া উচিত, দেখা যাক কতক্ষণ আমরা যাইতে পারি আজকের ক্লাসে। হয়ে গেলে হলো, না হলে নেক্সট ক্লাসে হয়ে যাবে আশা করি। সো এটা হচ্ছে 1.401 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 13 ফারাড। সো এটা গেল হচ্ছে পরিবর্তিত সি ড্যাশ আর ড্যাশ, তো আর ড্যাশ থেকে আমরা সি ড্যাশটা বের করলাম। এবার বড় বিন্দুর পৃষ্ঠের বিভবটা ভোল্টেজটা চাইছে, তাহলে কিউ বের করা লাগবে, ভোল্টেজ ইকুয়াল টু কত কিউ বাই সি, সি তো পাইছি, সি ড্যাশ তো পাইছি, তাহলে কিউ ড্যাশ বের করব। কিউ ড্যাশ কত হবে? আচ্ছা, চার্জ কিন্তু সংরক্ষণশীল, মানে চার্জের মোট ভ্যালুর পরিমাণ চেঞ্জ হবে না। এখানে আগে যদি কিউ চার্জ থাকে, এটা তো কিউ চার্জ আছে, কারণ দুইটা তো আমার বিন্দু এরকম দুইটা, সো সেম ছিল সব। আগে কিউ থাকলে এখানেও কিউ আছে, সো আগে কিউ কিউ ছিল আর পরে হয়েছে কত কিউ ড্যাশ। সো আমরা লিখতে পারি কিউ ড্যাশ ইকুয়াল টু কিউ প্লাস কিউ, আগের টোটাল চার্জ ইকুয়াল টু পরের টোটাল চার্জ। এটা হচ্ছে চার্জের সংরক্ষণশীলতা নীতি, ক্লিয়ার? আগের টোটাল চার্জ ইকুয়াল টু পরের টোটাল চার্জ, তাহলে 2 ইনটু কিউ, তাহলে 2 ইনটু কিউ কত ছিল, ইএসইউ তো ছিল, এসআই চেঞ্জ করো 3.33 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 দ্বারা গুণ দাও, একটু আগে যেটা করলাম। সো কিউ ড্যাশ বের হয়ে গেল, কিউ ড্যাশ বের হয়ে গেল, খেয়াল করো স্টেপগুলো খেয়াল করো, কিউ ড্যাশ বের হয়ে গেল, আর এখানে বের হয়েছে আমাদের সি ড্যাশ, তাহলে ভি ড্যাশ বের করো। সুতরাং ভি ড্যাশ ইকুয়াল কিউ ড্যাশ বাই সি ড্যাশ, এই দুইটা ভ্যালু একটা বাই একটা করো, হয়ে যাবে। করে ফেলি আমি, 2 ইন্টু 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু 3 ইন্টু 3.33 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ডিভাইড বাই সি ড্যাশ কত 1.401 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 30। 0.0237, হ্যাঁ পারফেক্ট, একজনের মিলছে দেখলাম, 0.0237 ভোল্ট, এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এখানে আমাদের অ্যান্সার শেষ। বলো কারা কোনো ঝামেলা আছে? বেসিক সোজা, বেসিক অনুযায়ী চললেই হবে। ম্যাথ যত বড় হোক সবসময় একটা জিনিস খেয়াল রাখবা, বেসিক যদি তোমার ঠিক থাকে ম্যাথ যত বড়ই হোক তোমাকে আটকানো যাবে না। ম্যাথ বড় হলেও তুমি বেসিক ঠিক থাকলে সবই করতে পারবে, বেসিক ঠিক থাকলে যে কোনো কিছু তোমার দ্বারা সম্ভব। ওকে, সো এই টাইপের, এটা তো ছোট ম্যাথ ছিল একটা, এই টাইপের কিছু ম্যাথ এখন সামনে আসবে আস্তে আস্তে, যেখানে হচ্ছে আমরা ভোল্টেজ তোমার হচ্ছে বা ধারকত্ব কিভাবে চেঞ্জ হচ্ছে যখন আমরা অনেকগুলাকে একসাথে করি সেটা বোঝা যাবে। ওকে, সো আমরা নেক্সট ম্যাথে যাবো, তবে তার আগে কিছু জিনিস পড়বো, হ্যাঁ। আচ্ছা, ধরো আমরা একটা ক্রাইটেরিয়া চিন্তা করি, দুইটা গোলকের কথা চিন্তা, আমরা গোলক নিয়ে আজকে আসি, হ্যাঁ, আমরা কিন্তু সমান্তরাল পাঁচ ধারক একটা টপিক আছে, যারা আগে আগে পড়ে রাখছে তাদের জন্য বলছি, ওটা কিন্তু আজকে ধরতেছি না, আমরা গোলক আজকে নিয়ে আসি। ধরো যে আমাদের কাছে ক্রাইটেরিয়া আছে এরকম যে দুইটা, তোমার মনে করো যে
আলাদা আলাদা গোলক আছে, আরেকটা আরেক কালার দিই, আলাদা আলাদা গোলক আছে, হ্যাঁ আচ্ছা দুইটা গোলক আছে এবং দুইটা গোলকে ভিন্ন ভিন্ন পরিমাণে চার্জ আছে। ধরো যে এখানে Q1 পরিমাণে চার্জ আছে, সুন্দর করে লিখি কেমন ব্যাখ্যা লাগছে দেখতে, Q1 আর এখানে আছে Q2 পরিমাণে চার্জ, ঠিক আছে। দুইটার ব্যাসার্ধ ভিন্ন ভিন্ন রকম, ব্যাসার্ধ ভিন্ন ভিন্ন রকম, একটা ধরো R1 এবং আরেকটা ধরো হচ্ছে R2, ধরলাম, ধরতেছে আর কি, ধরতে তো সমস্যা নেই নাকি, R1 R2। কারণ ম্যাথ একটা যদি পরীক্ষা না পারি তাহলে তো সবাই এই কাজটা তো করি যে ধরি, হাবি যাবি তাবি ধরি, এত ইকলটা তাই না, প্রথম কাজ তো আমরা ধরি আসলে সবাই। সো ধরলাম, আচ্ছা সো এটার ক্যাপাসিট্যান্স পাবা তুমি একটা, এটার একটা ক্যাপাসিট্যান্স পাবা, রাইট। সো এটার ক্যাপাসিট্যান্স ধরো যে C1, এটা ক্যাপাসিট্যান্স ধরো C2, ওকে। আচ্ছা এটার একটা ভোল্টেজ পাবা, এটার আরেকটা ভোল্টেজ পাবা, এটার ভোল্টেজটা ধরো V1, এটার ভোল্টেজ হচ্ছে V2, ধরলা, কোনো সমস্যা আছে ধরতে? কোনো সমস্যা। আচ্ছা ভিন্ন ভিন্ন ভোল্টেজ, হ্যাঁ ভিন্ন ভিন্ন ভোল্টেজ, ওকে। এবার সমস্যাটা যেটা হইলো সেটা হচ্ছে তুমি তো আলাদা আলাদা রাখছিলা, মাঝখানে কি করলা, মাঝখানে তুমি সেম জিনিসটারে হ্যাঁ একটু জয়া খিচুড়ি করলা, মানে হচ্ছে সেম সেটআপটারে ধইরা তুমি যেটা করলা, তুমি খুব খারাপ একটা কাজ করলা। খারাপ কাজটা কি? তুমি হচ্ছে তাদেরকে একটা পরিবাহী তার দ্বারা কানেক্ট করলা, পরিবাহী তার দ্বারা কানেক্ট করলা তাদেরকে। পরিবাহী তার মানে কি? পরিবাহী তার মানে হচ্ছে তাদের মধ্যে চার্জের আদান প্রদান হবে কি হবে না? পরিবাহী তার ভাই, তাহলে পরিবহন করবে, তাহলে চার্জের আদান প্রদান কিন্তু হবে। চলতরিত্ব পড়তেছো, রাইট? চলতরিত্ব পড়তেছো, তাহলে চার্জের আদান প্রদান কিছু একটা হবে। কথা হচ্ছে কতক্ষণ পর্যন্ত হবে, বা চার্জের আদান প্রদান হবেই বা কেন, এটা এতদিনে পারা হচ্ছে, চলতরিত আগে পড়ে ফেলছো। চার্জের আদান প্রদান হওয়ার কারণ হচ্ছে ভোল্টেজের পার্থক্য। যদি ভোল্টেজ 1 আর ভোল্টেজ 2 V1 V2 এর মধ্যে ডিফারেন্স থাকে, তাহলে এখানে চার্জের আদান প্রদান হবে, থামানোর কেউ নাই, তুমি নাই আমি নাই কেউই নাই, কেউ থামাইতে পারবে না। হ্যাঁ যদি তার কাইটা দিয়ে এটা আলাদা হিসাব, যতক্ষণে কানেকশন আছে ভোল্টেজ পার্থক্য থাকলে চার্জের আদান প্রদান হবেই। আচ্ছা কিন্তু আদান প্রদান মনে করো শেষ, সাপোজ যে চার্জের আদান প্রদান হয়ে এমন অবস্থা আসছে যে আদান প্রদান শেষ। আদান প্রদান শেষ কখন হবে? যখন কোনো ভোল্টেজ পার্থক্য থাকবে কি থাকবে না? থাকবে না। মনে করো যে তুমি কানেকশন দিছো, কানেকশন দেওয়ার পরে, কানেকশন দেওয়ার অনেক পরের অবস্থা যদি এটা হয় যে কানেক্টেড আছে কিন্তু তখন কি আছে, আদান প্রদান হচ্ছে না, আদান প্রদান শেষ। তার মানে কি? তার মানে এই ব্যাটার যে ভোল্টেজ, এই ব্যাটার যে ভোল্টেজ, এই ব্যাটার সেম ভোল্টেজ, এই ব্যাটার সেম ভোল্টেজ, ভোল্টেজ সেম হয়ে গেছে, ভোল্টেজ ভাই হয়ে গেছে। তাহলে বুঝছো কাহিনী যে এখানে আগে ভোল্টেজ ছিল V1, এখানে ভোল্টেজ ছিল V2, কিন্তু এবার যেটা হয়েছে ভোল্টেজ সেম হয়ে গেছে। ঠিক আছে? সো কথা দেখো, কানেকশনের আগে, কানেক্ট করার আগে, কানেক্ট করার কিছুক্ষণ পরে, কিছুক্ষণ বলতে আসলে এটা খুব দ্রুতই হয়ে যাবে জিনিসটা, মানে চোখের পলকেই হয়ে যায়। কারণ ইলেকট্রনিক্স তো আর আমাদের মতো আলসা না, ইলেকট্রন তো আমাদের মতো আলসা না, ওরা খুব দ্রুত যাতায়াত করে। সো খুব দ্রুত এটা হয়ে যায় কানেক্ট করার কিছুক্ষণের মধ্যে। ভোল্টেজ সমান হবে। আচ্ছা ভোল্টেজ সমান হলো, কিন্তু এখানে কেউ কি এটা বলতে পারবা কিনা যে তোমার ব্যাসার্ধ কি সমান হবে? না, ব্যাসার্ধ তো আর চেঞ্জ হবে না, এটাতে এমন না এটা ছোট হয়ে যাবে, এটা বড় হয়ে যাবে, এরকম তো হবে না, গোলক তার মতোই থাকবে। সো এটার ব্যাসার্ধ যেটা ছিল আগে R1 ছিল সেটা R1ই থাকবে, এটার ব্যাসার্ধ R2 ছিল R2ই থাকবে, কোনো চেঞ্জ হবে না, R1 R2 সেম আছে। ঠিক আছে? আচ্ছা ব্যাসার্ধ যদি এটা থাকে, ধারকত্ব এটা থাকবে না। একটু ব্যাক করো, একটা জিনিস এখানে ভালো মতো একটু ক্লিয়ার করতে হবে। আরেকটা, আমরা যখন এখানে ছিলাম হ্যাঁ তখন খেয়াল করে দেখ, একটা গোলকের ধারকত্ব কি তার চার্জের উপর ডিপেন্ড করতেছিল? কি পরিমাণে চার্জ দিছি তার উপরে ডিপেন্ড করতেছিল না, কারণ এই সূত্রের মতো দেখো কিউ নাই, কিউ কিন্তু কাটাকাটি চলে গেছিল।
সো গোলকের ধারকত্ব তার চার্জের উপর ডিপেন্ড করে না, শুধুমাত্র ডিপেন্ড করে আর এর উপরে, শুধুমাত্র ডিপেন্ড করে আর এর উপরে। হ্যাঁ, কারণ বাদ বাকিগুলো তো কনস্ট্যান্ট, কে হচ্ছে সেই মাধ্যম, যে মাধ্যমে সে আছে, কিন্তু বাদ বাকিগুলো দেখো কনস্ট্যান্ট। সো আর এর উপরে ডিপেন্ড করতেছে শুধুমাত্র, শুধু আর। সো তুমি যখন তাদেরকে দেখো এখানে যখন আবার নিয়ে আসো, আর কিন্তু সেম আছে, আর সেম ছিল। সো আর সেম থাকা মানে কি? আর সেম থাকা মানে হচ্ছে তোমার ভোল্ট ক্যাপাসিট্যান্স, এখানে যদি C1 থাকে, এখানেও C1, এখানেও C2, ক্যাপাসিট্যান্স চেঞ্জ হবে না তো, আর তো চেঞ্জ হয় নাই। আর চেঞ্জ হলে না ক্যাপাসিট্যান্স চেঞ্জ হবে, ধারকত্ব চেঞ্জ হবে। ধারকত্ব চেঞ্জ হবে না, কারণ আর তো সেম ছিল, তাই না? হচ্ছে না তো, দেখতেই তো পাচ্ছ, হচ্ছে না। তাহলে কি চেঞ্জ হবে ভাই? ভি চেঞ্জ হয়ে গেছে। কি চেঞ্জ হয়েছে? আরেকটা জিনিস আছে, কিউ। তাহলে চার্জের কিন্তু আদান প্রদান হয়েছে, রাইট? আমি কি বললাম? চার্জের আদান প্রদান, চার্জ আগের মতো নাই, একটু আদান প্রদান এদিক সেদিক হয়েছে। তো চার্জের চেঞ্জ হয়েছে, বলো ক্লিয়ার কিনা? বলো কার কোন ঝামেলা আছে? চার্জের চেঞ্জ হয়েছে, রাইট? চার্জের চেঞ্জ হয়েছে। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি? এখানে খেয়াল করো সাবধানে, যেখানে কি হচ্ছে আসলে, যখন আমরা কানেক্ট করতেছি তখন ভোল্টেজ সেম হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমার আর ব্যাসার্ধগুলো সেম আছে, এর কারণে হচ্ছে ধারকত্ব সেম ছিল আছে, কিন্তু চার্জের চেঞ্জ হচ্ছে। মানে যখন কানেক্টর হয় তখন কার চেঞ্জ হয়? চার্জের এবং ভোল্টেজের চেঞ্জ হয়, ঠিক আছে? ওকে, আচ্ছা। সো এটাকে একটু কপি করি আমরা। হ্যাঁ, এই স্লাইডটাকে একটু কপি করে এটার উপর কিছু কাজ চালাই। আচ্ছা, তাহলে দেখো, আমরা একটা কথা লিখতে পারি এখানে। একটা কথা লিখতে পারি। ধরো যে Q1 আর Q2 টোটাল চার্জ, এটাকে আমরা একটু ছোট্ট করি। ওই সাইডটা আছে, সমস্যা নেই। হ্যাঁ, আগের মতো অক্ষর আছে, এটা নতুন করে আনছি। সো দেখো Q1 আর Q2, তাহলে টোটাল চার্জ কত ছিল? লেখো টোটাল চার্জ। এগুলা কিন্তু ম্যাথ আছে সামনে, হ্যাঁ, এই জন্য হচ্ছে বেসিকটা পড়াচ্ছি। ম্যাথ না থাকলে তো দরকার ছিল না আমাদের, ম্যাথ আছে, হ্যাঁ, অনেক ম্যাথ। কিউ ধরো, টোটাল চার্জ তাহলে কত? Q1 প্লাস Q2 ছিল। Q1 প্লাস Q2, হ্যাঁ, আচ্ছা। আর নতুন টোটাল চার্জ কত? এই টোটাল চার্জের কোনো চেঞ্জ হবে? চার্জ তো অবিনশ্বর বা চার্জ সংরক্ষণশীল। তাহলে আগে যে টোটাল চার্জ ছিল, নতুন টোটাল চার্জ সেম। তাহলে আমরা লিখতে পারি কিউ ইকুয়াল টু পরবর্তী চার্জগুলো সেম, Q1 ড্যাশ প্লাস Q2 ড্যাশ, রাইট? টোটাল চার্জ আগে যা ছিল পরেও তাই ছিল, বা মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আগের টোটাল চার্জ ইকুয়াল টু পরের টোটাল চার্জের সমান। আগের টোটাল চার্জ পরের টোটাল চার্জের সমান। বলো করে কার কোনো অসুবিধা আছে? লিখতে পারি, কোনো সমস্যা নেই। আর কি লেখা যায়? আচ্ছা, যে ভিটা, এই রেডটার জন্য যদি আমরা ভিটা লিখি, হ্যাঁ, বাম পাশের গোলকটার জন্য ভি, বাম পাশের জন্য কি লেখা যায়? সূত্র তো সেম। এটার চার্জ কত? Q1 ড্যাশ, বা এটার ধারকত্ব হচ্ছে C1। ধারকত্ব চেঞ্জ হয় না, ধারকত্ব সেম ছিল, রাইট? আচ্ছা, আবার এই ভি, এটার ভি কিন্তু সেম। সো আমরা নীলটার জন্য লিখতে পারি হচ্ছে ভি ইকুয়াল টু সেম ভোল্টেজ কত? এটার জন্য কত? Q বাই C, তাহলে Q2 ড্যাশ বাই C। দেখো সহজ হিসাব, জাস্ট ম্যাথ করতেছে, আর কিছুই তো না। আচ্ছা, তাহলে এই পক্ষ আর এই পক্ষ সেম, সুতরাং আমরা একবারে লিখি। সুতরাং ভি ইকুয়াল টু, দেখে লেখো, তো মুখস্থ করতে হচ্ছে না, Q বাই C লিখবা। তাহলে Q বাই C, এটার কারণে এটা হচ্ছে কত? Q বাই C, ঠিক আছে? এবার ক্লাস 6-7 না 8-9 ছিল যোজন করা যায়, একটা সমীকরণ যদি এরকম থাকে যোজন করা যায় উপরে নিচে।
Q1 ড্যাশ প্লাস Q2 ড্যাশ, নিচে হচ্ছে C1 প্লাস C2, যোজন করা আছে। খেয়াল করো, যোজন করো। বিশ্বাস হচ্ছে না? দেখো, বিশ্বাস না হলে দেখো, হ্যাঁ, 2/7 ইকুয়াল টু 6/21 না, তাই তো? দেখো 3 দ্বারা ভাগ দাও 2, এখন 3 7, রাইট? এবার যোগ করো না, 2 প্লাস 6, এটা মিলতে হবে তো, 7 প্লাস 21, দেখো তো মিলে কিনা। 6 8 আর নিচে হচ্ছে 28, 8/28 করো, তাহলে 4 দ্বারা ভাগ যাবে, 2 7। বিশ্বাস হলো? দেখো এটাই কিন্তু, এই কাজটাই করলাম। অনুপাত থাকলে কি করা যায়? যোগ করা যায়। দেখো মিলবে তো, মিলবে তো, ম্যাথ তো, ম্যাথমেটিক্স তো, মিলতে হবে। সো মিললো। সো এই দেখো, এই যে তোমার হচ্ছে কি বলে দুইটা চার্জের যোগফল, হ্যাঁ, এটা কত ছিল? টোটাল চার্জ ছিল। সো আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে Q1 ড্যাশ বাই C1 ইকুয়াল টু Q2 ড্যাশ বাই C2 ইকুয়াল টু টোটাল চার্জ Q বাই C1 প্লাস C2। রাইট? ওকে। ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো। হ্যাঁ, এখানে আমরা কেন করতেছি? কারণ এখান থেকে একটা খুব মজার জিনিস আসবে, ওটা দিলে অনেক ম্যাথ এক লাইনে হয়ে যাবে, ওইটাতে আমরা যাব। হ্যাঁ, বেসিকটা বোঝার ট্রাই করো। বেসিক আজকে বুঝবা, ওটা যদি তোমার পরে মনে না রাখো সমস্যা নেই, কিন্তু লাস্টে যে ট্রিকটা আসবে ওটা মনে রাখতে হবে। এক লাইনে অনেক কিছু করা যাবে। এক লাইনে ম্যাথগুলো করা যাবে। সো দেখো এখানে যেটা হচ্ছে তোমার Q1 ড্যাশ আর তাহলে এটা আসলো। সো এখন একটু আসো, একটু আসো, একটু মিশাই দিই তো লাগবে না। ওকে, তাহলে আমরা দেখো Q1 ড্যাশ ইকুয়াল টু লিখতে পারি Q1 ড্যাশ ইকুয়াল টু টোটাল চার্জ ডিভাইড বাই টোটাল ধারকত্ব ইনটু C1, রাইট? আর Q1 ড্যাশ মানে আবার ছিল C1 ইনটু V। আগেই লিখছিলাম Q1 ড্যাশ ইকুয়াল টু, এই দেখো Q1 ড্যাশ ইকুয়াল টু C1 ইনটু, এই দেখো। আমি জানি অনেকের একটু মানে বোর লাগতে পারে, কিন্তু মানে এখান থেকে ইন্টারেস্টিং একটা জিনিস আসবে আসলে, ওটাই আমরা ইউজ করব। ঠিক আছে, কিছুক্ষণ লাগবে আমাদের। আর Q2 ড্যাশ Q ডিভাইড বাই টোটাল চার্জ C1 প্লাস C2 ইনটু C2, এটা ছিল C2 ইনটু। সো এই দুটাকে কম্বাইন করে, এই দুটাকে কম্বাইন করো, হ্যাঁ, এই ধরো এটা হচ্ছে ধরো 1 নাম্বার ইকুয়েশন, এটাকে 2 নাম্বার ইকুয়েশন, 1/2 করো তো, দেখো কি আসে। এটা বাই এটা করো, Q1 ড্যাশ বাই Q2 ড্যাশ। কাটাকাটি কার মধ্যে যায় দেখো, কে কে কাটে আর কার কার ফাটে। এটা 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 কাটে, ভাগ করতেছো তো, কে কে থাকে? C1 বাই C2 থাকে ইজিলি। আচ্ছা, এটা আগেও দেখা যেত, তাহলে এখন কেন লিখলাম? কারণ এই যে এই জিনিসটা যেটা পাইছি না, এখান থেকে আবার মাঝে মধ্যে কিছু ম্যাথে হেল্প হবে আসলে, সেটা নিয়ে আসা দরকার ছিল। ঠিক আছে, আলটিমেটলি দেখো কি পাচ্ছি আমরা। C1 মানে হচ্ছে 4πε0 k ইনটু R1, C2 মানে হচ্ছে 4πε0 k ইনটু R2। দেখো আবার কাটাকাটি, 4π k k, তাহলে থাকে কি R1 বাই R2। তাহলে নতুন চার্জগুলো দেখলা, হ্যাঁ, সেগুলা পাওয়া যাবে R1 বাই R2 করে আসলে। বুঝছো কিনা?
নতুন যে চার্জগুলো পাবো সেগুলো পাওয়া যাবে R1/R2 করে আসলে। এটা ম্যাথে আসলে আমি দেখাই দিব যে ম্যাথে কোথায় কাজে লাগতেছে, ঠিক আছে? ম্যাথে কিন্তু এটা আমরা ইজিলি কাজে লাগাইতে পারবো। যে আমার কি কি দেওয়া থাকবে আমি বলি। আমার বলা থাকবে হচ্ছে R1 R2 দেওয়া, Q1 Q2 দেওয়া, ঠিক আছে? ওখান থেকে আমাকে Q1 ড্যাশ আর Q2 ড্যাশ বের করতে হবে। সো এই যে আমরা যে সূত্রটা পেলাম, এটাকে ইউজ করে আমরা পাবো, এটাকে ইউজ করে আমরা পেয়ে যাবো কিন্তু এক চান্স, ঠিক আছে? তখন আমি দেখাই দিব যে কেমনে পাচ্ছি জিনিসটা, ঠিক আছে? ম্যাথে আমি দেখাই দিব। ওকে, আচ্ছা, এখন আমাদের হচ্ছে এটা আরেকটা কপি করা ছিল। এটা কপি করছিলাম না, কপি করলাম না, হাই হাই, একটার মধ্যে লিখছি, ও একটার মধ্যে লিখে ফেলছি। আচ্ছা, সমস্যা নেই, এটা পিডিএফ করার সময় ঠিকঠাক করে দিবনি, পিডিএফ করার সময় ঠিকঠাক করে এবার কপি করি। আচ্ছা, এবার আসো স্ক্রিনশট তোলা লাগবে না, স্ক্রিনশট এই তো। বা এভাবে না করে দাঁড়াও, একটু ক্যারিকাচার করি জিনিসটা নিয়ে, দাঁড়াও ঠিক করে দিচ্ছি, ডিলিট করি, এটা আপাতত এভাবে রাখি। দাঁড়াও, তোমাদের জন্য কিছু একটা করি এখানে। এটা যখন স্লাইডে যাবে তখন এইভাবে যাবে, হ্যাঁ, এভাবে থাকবে। তা আমাদের লাগবে হচ্ছে এতটুকু আসলে। নতুনটাতে একটা চাই যে হচ্ছে, হ্যাঁ, যে হচ্ছে এখন না, এটা হচ্ছে না আসলে। আচ্ছা, এখানেই করি, সমস্যা নেই, এখানেই করি নাহলে চিত্রটা আবার আঁকানো লাগবে। আচ্ছা, আসো, এই যে আবার দেখো, এই চিত্রটাতে আবার চেক করো, এই চিত্রটা আবার দেখো, এখানে ফাইনাল একটা টাচ দিতে হবে। এই টপিকটা না, এই টপিকের অনেক ম্যাথ হয় আসলে, টপিকটা বেশি ইম্পর্টেন্ট আসলে, যখন কানেক্ট করে, কানেকশনের টপিকটা, এটা এইচএসসি তেও আসে, টেস্ট পরীক্ষাতে আসে। আচ্ছা, সো টোটাল যে চার্জটা ছিল, টোটাল যে চার্জ Q1 প্লাস Q2 ছিল, তাহলে Q1 প্লাস Q2 লেখা যাচ্ছিল C1 V1, ভোল্টেজ ছিল V1, C2 V2, রাইট? এটা আগে, আর এটা পরে কত লেখা যাচ্ছিল? টোটাল চার্জ ইকুয়াল টু Q1 ড্যাশ প্লাস Q2 ড্যাশ, এটা লেখা যাচ্ছিল হচ্ছে C1 V, ভোল্টেজ এবার V, এটার সরি ভোল্টেজ হচ্ছে V, ঠিক আছে? সো আমরা যেটা লিখতে পারি, এই কিউ আর এই কিউ তো সেম, টোটাল চার্জ, তাহলে আমরা সুতরাং আমরা লিখতে পারি হচ্ছে ভোল্টেজ ইকুয়াল, সরি একবারে লিখি C1 V1 প্লাস C2 V2, আগে টোটাল চার্জ ইকুয়াল টু পরের টোটাল চার্জ C1 V প্লাস C2 V। সো V যদি তুমি কমন নাও তাহলে ভোল্টেজের কমন যে ভোল্টেজ পাওয়া যাবে সেটা এক চান্সে বের হবে, C1 V1 প্লাস C2 V2 ডিভাইড বাই C1 প্লাস C2। এইটাও ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, এখান থেকে সহজে ম্যাথ হয়ে যাবে। তাহলে দুইটা ইম্পর্টেন্ট ইকুয়েশন থাকলো, দুইটা, হ্যাঁ দুইটা, টোটাল হচ্ছে ইম্পর্টেন্ট ইকুয়েশন দুইটা, টোটাল ইম্পর্টেন্ট ইকুয়েশন হচ্ছে দুইটা। একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এইটা, এইটা মেইনলি, এটাও কাজে লাগবে কিন্তু এটা বেশি ইম্পর্টেন্ট, এইটা। এবং আরেকটা হচ্ছে
এটা হচ্ছে সাধারণ ভোল্টেজ, কমন যে ভোল্টেজটা পাওয়া যাবে সেটা, এবং ওইটা গেল হচ্ছে যে চার্জগুলো পাওয়া যাবে সেটা। কারণ আননোন কিন্তু এই দুইটাই, কারণ রোধ আর চেঞ্জ হচ্ছিল না, সি চেঞ্জ হচ্ছিল না, কিউ চেঞ্জ হচ্ছিল আর ভি চেঞ্জ হচ্ছিল। সো আমরা কিউ এর ইকুয়েশন পেলাম, ভি এর ইকুয়েশন পেলাম। আশা করি আমার মতো তোমরা বোর হয়ে গেছে অনেকখানি, আমি জানি, আমি নিজেই বোর হয়ে গেছি, অনেকক্ষণ ধরে করছি, অনেকক্ষণ ধরে এটা করতেছি। সো হচ্ছে আমরা ম্যাথে চলে যাই। ওকে, সো এটা তুলে ফেলো, এটা তুলবা হচ্ছে 1.5 মিনিটের মধ্যে। হ্যাঁ, এবার ম্যাথগুলো খুব দ্রুত হয়ে যাবে, আসলে ম্যাথগুলো দ্রুত হয়ে যায়। তুলে ফেলো দ্রুত তুলে ফেলো। স্টার্ট। আচ্ছা, এই দেখো এবার হয়ে যাবে। কি বলছে? 4 ইউনিট, হ্যাঁ 4 ইউনিট ধারকত্ব। সো এটা হচ্ছে C1, দুইটা কিন্তু দেওয়া, হ্যাঁ দুইটা C1 ধনাত্মক আধান হচ্ছে Q1। এটা এটার সাথে কি করছে, আরেকটি পরিবাহীর সঙ্গে যুক্ত করা হলো, তার ধারকত্ব এত, হ্যাঁ। সো এটা হচ্ছে C2 এবং এটাতে এত ইউনিট আধান আছে, তো এটা Q2, হ্যাঁ। এখন পরিবাহী দুটোতে বিভবের কিরকম পরিবর্তন হবে। সো পরিবর্তন যখন আমাদের বের করতে হবে, তখন আগে বিভব কত ছিল একটু বের করে ফেলি, সহজ হয়। তাহলে লিখবো পূর্বে আগে কি ছিল একটু হিসাব করি। আগে ছিল হচ্ছে, আমরা জানি কত, কিউ ইকুয়াল টু সিভি, রাইট? কিউ ইকুয়াল টু সিভি, তাহলে V1 ইকুয়াল টু Q1 বাই C1, রাইট? তাহলে আগে V1 টা আমরা দেখছি যে আগে প্রথমটার ভোল্টেজ কত ছিল। সো Q1 বাই C1, Q1 কত? Q1 হচ্ছে 100 ইউনিট আর C1 কত? 4 ইউনিট। তাহলে এটা হচ্ছে 25 ইউনিট ভোল্টেজ, হ্যাঁ 25 ইউনিটে রাখবো। দেখো তো কি আছে, ঠিক আছে, এখানে Q বাই C, তাহলে এটা বাই এটা। আর V2 ইকুয়াল টু আসবে হচ্ছে Q2 বাই, মানে আগে এটা ছিল যুক্ত করার আগে, তাহলে কত ছিল, Q কত ছিল -20 আর C2 কত, C2 হচ্ছে 2 -10 ইউনিট। দেখো ভোল্টেজ নেগেটিভ হতেই পারে, সমস্যা নেই, হ্যাঁ এটাকে ম্যাথ আমরা এটা করছি যে ভোল্টেজ নেগেটিভ। এইবার ক্লিয়ার করো। তাহলে V1 V2 হয়ে গেছে, ঠিক আছে। এবার কি করছে, এবার আমরা হচ্ছে একটা পরিবাহীর সাথে যুক্ত করা। তার মানে কি, একটু আগে আমরা যেটা শিখলাম আর কি, যে যদি যুক্ত করে দিই তাহলে কি হবে, তাহলে নতুন ভোল্টেজ কত। সো জাস্ট একটু আগে আমরা একটা জিনিস শিখলাম যে নতুন ভোল্টেজ হচ্ছে এটা, এইটা মনে রাখার সহজ নিয়ম বলে দেই, বলি। কেমিস্ট্রিতে এটা পড়ো না? কেমিস্ট্রিতে এটা পড়ছো না যে দুইটা গ্যাস জার আছে, হ্যাঁ মাঝখানে স্টপ কর দিয়ে যদি যুক্ত করে দাও, P1 V1 P2 V2 যদি থাকে, হ্যাঁ আগে, তাহলে পরে টোটাল প্রেসার কত হয়, এভাবে না, P1 V1 প্লাস P2 V2 ডিভাইড বাই V1 প্লাস V2। সরি আমি ভুল করছি এখানে। টোটাল তোমার হচ্ছে, আমরা এখানে ভোল্ট কি বের করি,
টোটাল আয়তন, হ্যাঁ টোটাল প্রেসারই তো বের করি, V1 প্লাস V2, এটা বের করি না, টোটাল প্রেসারই তো বের করি, ওইটাই কিন্তু ওই রকমই জিনিস, ওইটা মনে থাকলে এটা মনে রাখতে হবে, ঠিক আছে? ওটা যদি তোমার মনে থাকে তাহলে আমি এক্সপেক্ট করো তুমি এটা মনে রাখবা, কেমিস্ট্রিতে কিন্তু এটা আছে। সো তাহলে আমাদের নতুন ভোল্টেজ ইকুয়াল টু C1 V1 প্লাস C2 V2 ডিভাইড বাই C1 প্লাস C2। C1 V1 কত? C1 4, V1 কত? 25 প্লাস C2 V2, C2 কত? C2 কত? C2 হচ্ছে 2, V2 কত? -10 ডিভাইড বাই C1 প্লাস C2, 4 প্লাস 2, -40/3, 30.33 ভোল্ট। এটা গেল নতুন ভোল্টেজ। তাহলে পরিবর্তন যেটা, পরিবর্তন চাইছে, সো পরিবর্তন সুতরাং V1 এর পরিবর্তন V1 ড্যাশ যদি ধরি তাহলে শেষ মাইনাস আদি 13.33 মাইনাস আদিতে কত ছিল 25, সামথিং মাইনাস আসবে, সামথিং মাইনাস ইউনিট, হ্যাঁ ইউনিট লিখবা, ভোল্ট না, ইউনিট লিখবা, ইউনিট, এখানে ইউনিট নিয়ে আসি আমরা, ইউনিট। আর V2 ড্যাশ শেষে কত হয়েছে 13.33, আগে কত ছিল 10, -10, আগে -10 ছিল, -10, সো -10, হ্যাঁ এখানে ভুল করো না, সো যা আসবে সেটা ইউনিট, পরিবর্তন বের হয়ে গেল। দেখো ক্লিয়ার কিনা? এবার আমাদের নতুন যেটা বলছে তড়িৎ আধান কত থাকবে, নতুন Q1 ড্যাশ Q2 ড্যাশ বের করা লাগবে। সো Q1 ড্যাশ Q2 ড্যাশ আগের মতো বের করা যায়, অথবা নতুন আরেকভাবে বের করতে পারো, এবার ইজিলি বের করতে পারবা। Q1 ড্যাশ ইকুয়াল টু C1 ড্যাশ, C1 ড্যাশ কি হচ্ছে, C1 এর চেঞ্জ হচ্ছে না, C1 এর মতোই থাকতেছে, ভোল্টেজ ক্যাপাসিট্যান্সের কোনো চেঞ্জ নাই, কিন্তু ভোল্টেজের চেঞ্জ হচ্ছে V, ভোল্টেজের নতুন হচ্ছে এটা। তো C1 কত, C1 ইকুয়াল টু 4, আর ভোল্টেজ আমরা কত পাচ্ছি, এইটা না 13.33, এটা একটু জাস্ট একটু ক্যালকুলেশন করো তো, সবাই একটু চেক করো তো ঠিক আছে কিনা, 13.33 আমি আরেকবার চেক করি, 100 - 20/6, এটাই তো আসে। ফোর ইন্টু এটা 13.33, 53.33 ইউনিট। আর Q2 ড্যাশ C2 C2 কত, C2 ধরে কত, 2 ইউনিট, 2 ইন্টু 13.33, তাহলে 26.66 ইউনিট। শেষ। বলো সমগ্র অঙ্কে কারো কোনো সমস্যা আছে কিনা? তোমার মনে রাখতে হবে এই ম্যাথের জন্য আসলে এটা মনে রাখলে কাহিনী খতম। ঠিক আছে, এটা মনে রাখলে কাহিনী খতম। নেক্সটে গেলাম তাহলে, একটি পানিপূর্ণ ধাতব পাত্র, আচ্ছা তাহলে এটা তুলে ফেলো, তোমরা তুলে ফেলো, টাইম দিয়ে দিই, এটা 1 মিনিটের মতো তোলো, হাতে লেখা একটু দ্রুত করতে হবে তোমাদের, তুলে ফেলো, দ্রুত তুলে ফেলো এটা।
আচ্ছা, সো এটা করি। কি বলছে, একটি পানিপূর্ণ ধাতব পাত্র অন্তরিত। অন্তরিত মানে হচ্ছে যে কারোর সাথে কানেক্টেড না। যেরকম এই যে তোমার হচ্ছে এই স্ক্রিনটা অন্তরিত, স্ক্রিনটা অন্তরিত না হলে আমি যদি যে কোনো কিছু দিয়ে টাচ করতাম, মেটাল দিয়ে বা হাত দিয়ে যখন টাচ করতাম শক পাবো। স্ক্রিনটা অন্তরিত তার মানে হচ্ছে এটার মধ্যে চার্জের আদান প্রদান নাই। অন্তরিত এবং 3 ভোল্ট বিভবে তড়িৎ আছে। তো মানে বিভব পার্থক্য যেটা ভি যেটা সেটা হচ্ছে 3 ভোল্ট। পাত্রের তলে একটি ছিদ্রপথে ফোঁটা ফোঁটা পানি পড়তেছে, 1 মিলিমিটার ব্যাসার্ধে আর দেওয়া আছে। প্রতিটি গলীয় ফোঁটার তড়িৎ আধান কত? এটা ইজি না? অনেক ইজি কিন্তু। সো কিউ ইকুয়াল টু সিভি বলতেই হবে, বসা দিলে শেষ। 4 পাই এপসাইলন নট, কে আর লিখলাম না, কে এর ভ্যালু কিন্তু 1 ইনটু ভি। মানে আমরা দেখবো এক একটা গোলক যে পানির যে ফোঁটা যেটার ব্যাসার্ধ এটা, সো তার ক্যাপাসিট্যান্স বা ধারকত্ব কত। তাহলে 4 পাই এপসাইলন নট 1 মিলিমিটার ইনটু আর গেল এবার ভি 3 ভোল্ট। দেখো তো ডাটা ঠিক আছে কিনা। আচ্ছা, পানিপূর্ণ ধাতব পাত্র, ধরো যে এটা হচ্ছে পানিপূর্ণ ধাতব সে পাত্র ছিল, এখানে পানি ছিল, হ্যাঁ, এখানে একটা ফুটা হয়েছে, তো ফুটাতে পানি পড়তেছে। সো পানি যখন বের হবে তখন এটার পানির প্রত্যেকটা ফোটার ভোল্টেজ কিন্তু এই তোমার হচ্ছে পানির ভোল্টেজের সমান হবে, বা হচ্ছে ধাতব পাত্রের ভোল্টেজের সমানই হবে। ঠিক আছে, ধরো যে এই স্ক্রিনে যদি মনে করে ভোল্টেজ থাকে, তাহলে আমি যদি টাচ করি আমার ভোল্টেজ হবে এটার সমান, স্ক্রিনের সমান হয়ে যাবে। তাহলে 4 পাই 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু 3 পয়েন্ট, চেক করো সবার অ্যান্সার মিলছে কিনা। 3.33 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 30 কুলম্ব। ডান। ডান। আচ্ছা, সো এরপরের ম্যাথ আছে শক্তি ক্ষয়। শক্তির ম্যাথ এখনো করাই নাই, এটা পরে করব, শক্তির ম্যাথটা পরে আসি। আচ্ছা, সাধারণ বিভব, হ্যাঁ এটা করাইছি। আচ্ছা, এটা তুলো হচ্ছে 1 মিনিট 20 সেকেন্ড, একটু বড় আছে, 1 মিনিট 20 সেকেন্ডের মধ্যে তুলো, স্টার্ট করো। ধাতব পেলিক না হবে নাকি গোলক হবে? এটা পেলিক না, গোলক 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 গোলক। পেলিক আবার কি জিনিস? গোলক। তুলে ফেলো এটা দ্রুত। আচ্ছা, এই ম্যাথটা ইম্পর্টেন্ট আছে আসলে। আগের মতে সিনারিও আগের মতে 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি ধাতব গোলককে 80 ভোল্টে আহিত করছে। পরে এখন এই গোলকটিকে আরেকটা গোলক আসছে, হ্যাঁ, আধান বিনিময় করা, এদের সাধারণ বিভব এত হলো। আধান বিনিময় কখন হবে? যখন কানেকশন দেওয়া হবে। সো এই ম্যাথটাই, কানেকশনের ম্যাথটাই। সাধারণ বিভব 20 ভোল্টেজ, মানে টোটাল মানে ফাইনাল যে ভোল্টেজ সেটা 20 ভোল্ট। দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ কত? সো আমরা যেটা জানি আসলে, আমরা যেটা জানি বা যেটা আমরা ইউজ করবো সেটা ভি ইকুয়াল টু C1 V1 প্লাস C2 V2 ডিভাইড বাই C1 প্লাস C2, রাইট? এটা হচ্ছে। এখন এই C1 C2 কার কার হচ্ছে, এখানে C1 C2 র কোনো ডাটা দেওয়া নাই, কিন্তু C1 আর C2 হচ্ছে গোলক, মানে গোলকের
ক্যাপাসিটেন্স, গোলকের ক্যাপাসিটেন্সের সূত্র কিন্তু আমরা জানি। তো C1 এর কত আসবে 4πε0 k ইন্টু R1, হ্যাঁ। C2 কত আসবে 4πε0 k ইন্টু R2, 4πε0 k ইন্টু R1 প্লাস 4πε0 k ইন্টু R2। এখন দেখো উপরে নিচে কাটাকাটি চাই, কার কার কাটে দেখো, এটা 4πε0 k 4πε0 k 4πε0 k 4πε0 k কাটাকাটি চাই, আলটিমেটলি কি থাকে তোমার কাছে v ইকুয়াল টু v1 r1 প্লাস v2 r2 ডিভাইড r1 প্লাস r2। এবার দেখো, হ্যাঁ, আর এই আল্লাহ v2 দেওয়া নাই, এই v2 কেন দেওয়া নাই, খাইছে। অন্যভাবে করতে হবে, তাহলে চেক করি দাও একটু। সাধারণ বিভাগ ভোল্ট 20 ভোল্ট হয়ে গেছে, v2 তো দেওয়া নাই, v2 কেন দেওয়া থাকবে না, চেক করি একটু দাঁড়াও। ওই থেকে এটা হচ্ছে প্রথম গোলকের ব্যাসার্ধ তো দেওয়া ঠিক আছে, দ্বিতীয় গোলকের 80 ভোল্ট পারফেক্ট ঠিক আছে, 20 ভোল্ট হলো তো ফাইনালি, ওকে। আচ্ছা প্রথমটার ওকে ধারকত্ব, আচ্ছা প্রথমটা ধারকত্ব ইজিলি বের করা যাবে, এটা তো প্রবলেম না। এটা ছাড়া সাধারণের সূত্র দিয়ে কেন হচ্ছে না, যেহেতু ওটা দেওয়া নেই তাহলে অন্য সূত্র চাইতে হবে। একটু ওয়েট, একটু চেক করি জিনিসটা। প্রথমটার তোমার হচ্ছে C1 বের করা যাবে, হ্যাঁ, এখান থেকে হচ্ছে V দেওয়া আছে, কিউ বের করা যাবে। আচ্ছা দ্বিতীয়টার সাথে যখন আমি বিনিময় করলাম তখন হয়ে গেল তো V, হ্যাঁ, তাহলে V পাওয়া গেল হচ্ছে, আচ্ছা মোট ধারকত্ব এটা পাওয়া গেল, ভেরি গুড। তাহলে হচ্ছে টোটাল আধান কত, ওয়েট, দ্বিতীয়টার ভোল্টেজ কি জিরো কিনা চেক করি, এটার অ্যান্সারটা একটু মিলা কিনা চেক করি। কেমনে ফিট করলো তাহলে এটা, আচ্ছা একটু দাঁড়াও নতুন করতেছি এই জিনিসটা। 80 আর হচ্ছে 10 সেন্টিমিটার পারফেক্ট, এখানে হচ্ছে 10 প্লাস সামথিং ইকুয়াল টু হচ্ছে এখানে আমার পাওয়া গেল 20, সামথিং এর ভ্যালু কত 30, হ্যাঁ প্রশ্নে মিস করছে না, প্রশ্ন মিস আছে এখানে। ধাতব এখানে লেখো অনাহিত, প্রশ্নে মিস ফায়ার করেছে, অনাহিত গোলক। অনাহিত গোলক মানে আমি বুঝাই জিনিসটা কি ছিল। আচ্ছা তো মানে আমাদের ইকুয়েশনে তো আসতে হবে তাই না, ইকুয়েশন তো আমাদের পারফেক্ট আছে। এই দেখো আমরা ধরো যে এই দুইটা নিয়ে কাজ করতেছি আর এদের মধ্যে কানেকশন দিছিলাম একটা, ঠিক আছে, এই ছিল আমাদের সিনারিও। আচ্ছা সো কানেকশন দেওয়ার আগে এটাতে আসলে কোনো চার্জ ছিল না, অনাহিত, Q2 0, হ্যাঁ, আর Q1 এখানে কিছু একটা আছে শুরুতে, তারপরে তুমি যখন কানেকশন দিছো তখন হয়েছে কিছু একটা কম্বাইন করে একটা হয়েছে। সো প্রথমটাতে Q2 0, তার মানে C2V2 এটা কিন্তু 0, হ্যাঁ, এটা 0, ভোল্টেজ 0, যেহেতু চার্জ 0 হলে V ইকুয়াল টু 1 বাই হাবিজাবি তাবি, হ্যাঁ, Q বাই R। এই যে এখানে Q যদি 0 হয় মানে এটা যদি 0 হয় তাহলে এটা কিন্তু 0, ভোল্টেজ 0 হয়ে যাচ্ছে, সেই জন্য এটা 0, হ্যাঁ, এটা 0, চার্জ ছিল না, অনাহিতর সাথে আধান বিনিময় করা এদের সাধারণ বিভব সামথিং হয়েছে, মানে এখান থেকে আধান গেছে ওখানে, সো এবার করলেই হয়ে যাবে। তাই তো বলি কেন হচ্ছে ইকুয়েশনে কেন মিলবে না, ইকুয়েশনে অবশ্যই আসতে হবে। সো টোটাল বিভব কত হয়েছে 20 ভোল্ট, হ্যাঁ, আগে কত বিভব ছিল প্রথমটার 80, ব্যাসার্ধ কত ছিল
10 সেন্টিমিটার। খেয়াল করো আমি উপরে সেন্টিমিটারে রাখলাম, তাহলে নিচে দেখো R1 আর R2 যোগফল কিন্তু সেন্টিমিটারে আনতে হবে, তাহলে হয়ে যাবে। আর পরে R1 প্লাস R2, R1 তো 10, পরেরটা যেটা R2, যেটা আমরা জানি না ওইটাকে আমরা R2ই বললাম। সো এখান থেকে R2 এর ভ্যালু বের হবে। তো তুমি যদি এটা ক্যালকুলেশনে সলভ করো, আমি করে রাখছি অলরেডি, 80 × 10 ডিভাইড বাই 10 প্লাস x = 20 ধরলে এটা আসে 30। কিন্তু এটা কিসে? সেন্টিমিটারে, কারণ হচ্ছে এখানে আমি সেন্টিমিটার রাখছি, এটা দুটো যোগফল সেন্টিমিটার। ঠিক আছে? সো দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ হচ্ছে সেন্টিমিটার। ওখানে একটু ঠিক করে একটা অনাহিত হবে। আহিত হলে অবশ্যই অবশ্যই ডাটা দিতে হবে, ডাটা ছাড়া করা যাবে না তো। ঠিক আছে? মানে ওটা ব্ল্যাঙ্ক রাখা যাবে না তো। মানে আমাকে তো চোখ ব্যান্ডে দিতে পারবে না। এখানে যেটা করছে সেটা হচ্ছে এটার কিছুই দেয় না, কোনো স্পেসিফিকেশন নাই। যদি বলতো অনাহিত প্রশ্নের মধ্যে তাহলে তো হয়ে যেত। আসলে অনাহিতটা মিস করছে। -40 কোথায় বলতেছো তোমরা? না -40 হবে না, -40 হবে না। আমি যে রিসোর্স থেকে নিছি এদের অ্যান্সার মিলাতে গেলে যে এটা 30 আসতে হবে। এটা অনাহিত ছিল, তাছাড়া মিলবে না তো। এইচএসসিতে ইউজ করা যাবে অবশ্যই, অবশ্যই যাবে, কেন যাবে না? এটা কি মনে করো আমি শর্টকাট বাড়ি নাই তো কোথাও, আমি কি শর্টকাট শিখাইছি কোনো? এটা তো বেসিক অনুযায়ী শিখাইছি, তো এটা বেসিক, তো অবশ্যই ইউজ করা যাবে, কেন যাবে না? তাহলে শিখে কি লাভ হচ্ছে? ফিজিক্সের যে কোনো কিছু, হ্যাঁ আমি বলে দিব যে কোথায় এইচএসসি ইউজ করবা করবা না। যদি কোথাও না বলি তাহলে বুঝতে হবে এইচএসসিতে ইউজ করতে পারবা সব কিছু। আমরা পাস করে আসছি না এইচএসসি। ওকে, তড়িৎ শক্তির পরিবর্তন, তড়িৎ শক্তি এখনো শিখায়নি, বাদ। আচ্ছা, ইয়াস, এই ম্যাথটা ইম্পর্টেন্ট। এই ম্যাথের সাথে লেজ লাগায় আরো জিনিস করাবো। এটাকে করো, এটা তোলো। এই কি করলাম, এটাকে তোলো। এটা তুলবা হচ্ছে 1 মিনিটে, স্টার্ট করো। এটা তোলো, এটার সাথে লেজ লাগানো আরো জিনিস আছে, এটা করাবো একসাথে। এই ম্যাথটা হেভি ইম্পর্টেন্ট। হেভি বলতে তুমি টেস্ট পেপার খুলে দেখবা যে এই টাইপের ম্যাথ দিয়ে ভর্তি, অনেকগুলা বুদবুদকে একত্র করছে। এই ম্যাথ অনেক অনেক জায়গায় মানে মোস্ট ফেভারিট ম্যাথ টিচারদের কলেজে, আর এটা অ্যাডমিশনও লাগে আসলে। সো খুবই ইম্পর্টেন্ট এই ম্যাথ। যে কোনো পরীক্ষায় যাবা এই চ্যাপ্টারের, দেখবা যে এই ম্যাথ দিছে, মানে কলেজ লাইফে পাবা একবার না একবার এই ম্যাথ তুমি পাবাই, হয় ক্লাস টেস্টে, টিউটোরিয়ালে, যাই বলো, কলেজের যে কোনো এক্সামে এটা কিন্তু পাবা। এইচএসসি তেও পাইতে পারো, অ্যাডমিশনেও পাওয়ার অনেক বেশি চান্স। ইম্পর্টেন্ট ম্যাথ আসলে, মানে ক্লাসিক একটা ম্যাথ, এই চ্যাপ্টার একটা ক্লাসিক ম্যাথ। সো এটা হচ্ছে যদি পারফেক্টলি শিখতে চাও তাহলে দুটা করে না নিয়ে এন সংখ্যক শিখবো। হ্যাঁ, এন সংখ্যক শিখবো। এন সংখ্যক যে কোনো কিছু হতে পারে, 1000টা হইতে পারে, 2000 হইতে পারে, 27টা, 30টা, যা ইচ্ছা তাই হইতে পারে। হ্যাঁ, ছোট বুদবুদ এন গুলোর, ছোট বুদবুদ গুলোর প্রত্যেকের বিভব হলে সংযুক্ত বড় বুদবুদের বিভব, মানে ছোট ছোট এন সংখ্যক বুদবুদ মিলে হচ্ছে আমরা বড় একটা বুদবুদ ক্রিয়েট করব। ঠিক আছে? ছোট ছোট এন সংখ্যক বুদবুদ মিলে বড় একটা বুদবুদ আমরা ক্রিয়েট করব। খেয়াল থাকবে? আচ্ছা, সো এন সংখ্যক বুদবুদ ক্রিয়েট করব। ঠিক আছে, খেয়াল আছে? তো হচ্ছে আমরা আঁকাবো এখন। আঁকাই কোন কালার থেকে? ব্ল্যাক দিয়ে আঁকাই। ওরে বাবা, এটাই আর করতে পারছে না। যাই হোক, ছোট ছোট করে আঁকাই। এত ছোট, এত ছোট, এত ছোট, ছোট ছোট ছোট। তো এখানে ধরো যে 1 2 3 4 করে ডট 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 এন সংখ্যক হচ্ছে ছোট বুদবুদ আছে। এই দুটাকে এগুলোকে মিক্স করে, একেবারে মিক্স করে হচ্ছে তুমি বড় একটা বুদবুদ পাইছো, এগুলাকে মিক্স করে হচ্ছে বড় একটা বুদবুদ পাইছো। সো এই যে ছোট ছোট বুদবুদ প্রত্যেকটা মনে করো সেম, একই দেখতে, একই সেম, বাচ্চা প্রত্যেকটাই সেম। তাহলে প্রতিটার ব্যাসার্ধ ধরো যে
আর আর এটার ব্যাসার্ধ ধরো যে বড় হাতের আর। তাহলে এখান থেকে কি জানো, অলরেডি এর আগে আমরা দুইটা নিয়ে করছি, কি করছিলাম, আয়তন সেম থাকে, কারণ বড়েরও চেঞ্জ হয় না, ঘনত্বেরও চেঞ্জ হচ্ছে না, আয়তনটা ফিক্স থাকবে। তাহলে n সংখ্যকের জন্য n ইন্টু 4/3 পাই আর কিউ ইকুয়াল টু এখানে কত হবে, এখানে কত হবে, কত 4/3 পাই বড় হাতের আর কিউব, রাইট? সো কার কার কাটে আর কার কার ফাটে দেয়, কার কার কাটে, 4/3 কাটে, পাই কাটে। সো এখান থেকে আলটিমেটলি n ইন্টু আর কিউব ইকুয়াল টু বড় হাতের আর কিউব বা আর ইকুয়াল টু ঘনমূল অফ n আর। সো এটা খেয়াল করো, এইটা যে জিনিসটা লিখলাম না, এটা হচ্ছে অ্যাডমিশন টেস্টে, মানে এখন তো নতুন করতেছো ভালো কথা, সমস্যা নেই, এতটুকু করবা। অ্যাডমিশন টেস্টে যেন এটা ইজিলি সোজাভাবে লেখার চলে আসে, সক্ষমতা যেন চলে আসে। কারণ এইটা শুধু এই চ্যাপ্টারে না, এটা হচ্ছে ফার্স্ট পেপারের চ্যাপ্টার 7 সান্দ্রতার টাইপের জিনিসপাতি, পৃষ্ঠটান যখন আমরা পড়বো তখনও দেখবা বুদবুদের কাহিনী পড়ে। সো তখনও কিন্তু একই জিনিসই কাজে লাগবে, ঠিক আছে? এটা যেন খেয়াল থাকে, এটা যেন স্ট্রেট লিখতে পারো সোজাভাবে একদম। এটা লেখে ম্যাথ করবা, তাহলে দেখবে এত কিছু লেখার টাইম তোমার বেঁচে গেল, ঠিক আছে? মানে ওই সক্ষমতা অর্জন করতে হবে। যাই হোক, এটা আস্তে আস্তে হয়ে যাবে, প্যারা নাই। অনেকের এমনিও হয়ে গেছে, আমি জানি যে অনেকে পারবে এখনই, কিন্তু যারা পারো না বা যারা নতুন শিখতেছো, প্যারা নিও না, একা একা হবে, মানে তুমি ম্যাথ করতে করতে এটা হয়ে যাবে। কিন্তু এটা আসতে হবে, ঠিক আছে? এটা তোমার একটা গোল থাকবে অ্যাচিভ করার মতো, যেটা আমি যেন স্ট্রেট লিখতে পারি। ওকে, আর এখানে খেয়াল করো যে প্রত্যেকটা গোলকের তোমার যদি মনে করো চার্জ যদি ধরো কিউ পরিমাণ প্রত্যেকটার চার্জ হচ্ছে কিউ, আর এটার যদি বড় হাতের কিউ হয় চার্জ, তো আমরা যেটা জানি চার্জ অবিনশ্বর বা চার্জ পরিবর্তনশীল না। তাহলে এখানে টোটাল চার্জ কত, n সংখ্যক আছে কিন্তু প্রত্যেকটা চার্জ হচ্ছে কিউ, তাহলে n ইন্টু কিউ ইকুয়াল টু হচ্ছে বড় হাতের কিউ। ক্লিয়ার কিনা বলো? কেন এটা হলো? কারণ আগের টোটাল চার্জ ইকুয়াল টু পরের টোটাল চার্জের সমান হবে, রাইট? আগের টোটাল চার্জ ইকুয়াল টু পরের টোটাল চার্জের সমান হবে। এবার আমরা খুব সহজ দুইটা জিনিস লিখবো। এবার বাচ্চাদের খেল হচ্ছে প্রত্যেকটা ছোট ছোট ভোল্টেজ লিখবো, তারপর বড়টার ভোল্টেজ লিখবো। তাহলে ভি স্মল 1/4 পাই এপসাইলন নট কে। প্রত্যেকটা স্মল এর চার্জ হচ্ছে কিউ এবং প্রত্যেকটা স্মল এর ব্যাসার্ধ কত, ছোট হাতের আর ধরছে, আর এটা থাকলো, হ্যাঁ এটা থাকলো, এটা 1 নম্বর ইকুয়েশন। এবার লিখবা ভি বি। কাজ শেষ হয়ে গেছে, তোমার কাজ কিন্তু শেষ, 1/4 পাই এপসাইলন নট কে, কাজ শেষ। ভিবি কত, কিউ, এটা কত হচ্ছে বড় হাতের আর 2। এবার এক কাজ করবা, খুব ঠান্ডা মাথায় 2/1 করো, কাজ শেষ হয়ে যাবে। 2/1 করলে কত আসবে, এটা বাই এটা, তাহলে ভি বিগ ব্রাদার বাই স্মল ব্রাদার ইকুয়াল টু, এটা কাটাকাটি যাবে, তাহলে বড় হাতের কিউ বাই আর ডিভাইড বাই ছোট হাতের কিউ বাই আর। বড় হাতের কিউ মানে হচ্ছে n ইন্টু কিউ, তাহলে এটা লিখতে পারে কিউ বাই কিউ ইন্টু আর ভাগা, রাইট? লিখতে পারি তো, এটা এখানে চলে যাবে। আচ্ছা, বড় হাতের কিউ মানে হচ্ছে n ইন্টু কিউ, আর ছোট হাতের কিউ তো এটা, আর ছোট হাতের আর, বড় হাতের আর মানে হচ্ছে n টু দি পাওয়ার 1/3, রাইট? এ রুট ওভার কিউব রুট মানে কত, n টু দি পাওয়ার 1/3, বেশি ইয়েতে লিখে ফেলছি, 1/3, n টু দি পাওয়ার 1/3। আর দেখো এখানে কাটাকাটি যায়, এবার ঠিক আছে? দেখো তো, দেখো কই ছিলাম, এই দেখো, এই যে শেষ তো, একটু দেখো,
কাটাকাটি করো, কাটাকাটি করলে দেখো n⁻2/3 আসে। সো আমি বলি এইচএসসিতে আসলে পুরোটাই করতে হবে, পুরা A to Z। এইচএসসিতে আসলে এখান থেকে শুরু করে পুরো স্টেপ দেখাইতে হবে। অ্যাডমিশনে আসলে এত দূর না করে এখান থেকে শুরু করবা, করে এত দূর আসবা, মানে রিটার্নে আসলে আর এমসিকিউতে আসলে এটা মনে রাখবা, v/b=b এটা। তাহলে এখানে অ্যান্সার কত হবে? এখানে 2টা ছিল, রাইট? 2টা নিয়ে কাজ ছিল। সো যদি 2টা থাকে তাহলে এখানে অ্যান্সার কত হবে? এখানে অ্যান্সারটা কত হচ্ছে? স্পেসিফিক এই প্রবলেমটার অ্যান্সার হবে v big = n⁻2/3। n কত? 2 2⁻2/3 ইন্টু v small। v small কত ছিল? প্রত্যেকটা ভোল্টেজ ছিল v। এই ঠিক আছে? সো এই হচ্ছে কথা। এখন আমাকে যদি সেম ডাটা দিয়ে বা সেম ক্রাইটেরিয়াতে যদি বলে যে সেম ক্রাইটেরিয়াতে যদি বলে, হ্যাঁ সেম ক্রাইটেরিয়া, আচ্ছা এটা এখানে যাচ্ছে কেন? এখানে আছে। সেম ক্রাইটেরিয়াতে যদি বলে যে আপনি বিভক্ত বের করলেন, এবার ধারকত্বের এটা বের করেন যে আমরা যদি n সংখ্যাকে একত্র করি ধারকত্ব কিরকম হবে, ধারকত্ব কিরকম হবে, ধারকত্বের কিরকম চেঞ্জ হবে, রাইট? এটা যদি বের করতে চাই, সো সো কিভাবে বের করব? সরি, আচ্ছা ধারকত্ব যদি বের করতে চাই, আচ্ছা নতুন একটা নিই, হ্যাঁ নতুন একটা নিই, ধারকত্ব। তো শর্টে আঁকাই, এবার খুব শর্টে আঁকাই দেই। কি ছিল? যে ছোটখাটো এগুলা ছিল, n সংখ্যক ছিল, আর মিলে একটা বড় হয়েছিল, একটু আগের চিত্রটাই, হ্যাঁ শর্টে আঁকাচ্ছে। আচ্ছা, সো ধারকত্ব c big 4πε0 r। কেটা বাদ দিলাম, কে তো 1 এখানে, আর কে কে থাকলেও কাটাকাটি যাবে একটু পরে, কারণ আমরা মানে একটা থেকে আরেকটা ভাগ দিয়ে দিব। আর c small 4πε0 প্রত্যেকটা ধারকত্ব 4πε0 ছোট হাতের, রাইট? ছোট হাতের। তাহলে এটা 1, এটা 2, তাহলে c big বাই c small যদি করতে চাও কত হবে? এটা বাই এটা r ভাগ r আসবে। এটা মানে হচ্ছে যে এটা লেখার সক্ষমতা অর্জন করতে হবে, হ্যাঁ এটা r। তাহলে c big বাই c small ইকুয়াল টু r কাটে কিউব রুট অফ n। সো এই দুটা কিন্তু মনে রাখতে হবে। তোমার ধারকত্বের মধ্যে এরকম হবে কিউব রুট অফ n আসবে, মানে n⁻1/3, আর বিভবের মধ্যে n⁻2/3 থাকবে। ঠিক আছে? এমসিকিউ তো অনেক হেল্প করবে জিনিসগুলো। আচ্ছা নেক্সটে যাই। এবার হ্যাঁ এটা শর্টে করবো আমরা, 1 মিনিট 20 সেকেন্ডের মধ্যে তুলে ফেলো। এটা আমাদের লাস্ট ম্যাথ আজকে। নেক্সট দিনে আমরা এরপর থেকে শুরু করব। নেক্সট দিনে হচ্ছে আমাদের কি বলে, আমাদের হচ্ছে শক্তি নিয়ে কাজ করতে হবে। ধারকের আমাদের টোটাল 4টা ক্লাস লাগবে, যেটা আমি দেখলাম। এত বেশি ম্যাথ, টোটাল 4টা ক্লাস লাগতে পারে আজকে, প্রথমটা কেন। আমাদের ম্যাথ ক্লাস কয়টা হয়েছে? 8টা হয়েছে নাকি না? আজকে দিয়ে 9টা হলো, রাইট? 12টা এখানে, তারপরে ডাইপোলে আরো 2টা লাগবে, একটা ডাইপোলে একটা দিলে হবে, আর ইয়েরটা তো একটা দিলেই হবে 4, তাহলে আরো 6টা ক্লাস লাগবে। শুক্রবার করে যদি নিতে পারি নিয়ে তোমাদের আগাই দিব আসলে, না হলে আবার পিছিয়ে যাবা।
ঠিক আছে? সো দেখো এখানে কি দেওয়া আছে, এখানে বলা আছে হচ্ছে তরলের 8টি গোল ফোঁটা। সো গোল ফোঁটা হচ্ছে গোল্লা গোল্লা হচ্ছে 8টা। সো এন এর ভ্যালু হচ্ছে 8। 8টা গোল ফোঁটা মিলে একটি বড় ফোঁটা তৈরি করা হলো। প্রতিটি ফোঁটার ব্যাস, তো এখান থেকে ব্যাসার্ধ আর এর ভ্যালু হচ্ছে 1 মিলিমিটার আসবে এবং আধান দেওয়া আছে, প্রতিটার আধান দেওয়া আছে 5 মাইক্রোকুলম। যে বড় ফোঁটা তৈরি হলো তার পৃষ্ঠে বিভব কত ভোল্ট। ঠিক আছে? সো আমরা যেটা জানি ভি বিগ বাই ভি স্মল ইকুয়াল টু n টু দি পাওয়ার 2/3। ঠিক আছে, অ্যাডমিশনের জন্য করতেছি আমি। আচ্ছা, এটা যদি জানো তো ভি স্মলটা তোমার লাগবে আসলে। ভি স্মলটা কত তেমন, তো প্রত্যেকটা ফোঁটার তুমি হচ্ছে ভি স্মল বের করে ফেলো। 1/4 কে, ওটার ভ্যালু আমরা 9 × 10⁹ রাখতে পারি। কে এর ভ্যালু তো 1। কিউ বাই আর, কিউ এর ভ্যালু কত, প্রত্যেকটার কিউ হচ্ছে 5 মাইক্রোকুলম আর প্রত্যেকটা ব্যাসার্ধ কত 1 মিলিমিটার। ক্যালকুলেটর ছাড়াও হয়তো তবুও ক্যালকুলেটর দিয়ে করি শর্টে করার জন্য। পঁয়তাল্লিশ × 10⁶ একটু চেক করো তো। আচ্ছা, এটাই আসে। ওকে, প্রত্যেকটার ভোল্টেজ হচ্ছে এটা। সো ভি স্মল বের হলো, তাহলে ভি বিগ এর ভ্যালু কত 8টা, তাহলে 8 টু দি পাওয়ার 2/3 ইন্টু ভি স্মল এটা 45 ইন্টু 10 টু দি পাওয়ার 6 হয়ে গেছে। একশো 80 ইন্টু 10 টু দি পাওয়ার 6 এটাই আছে। দেখো ঠিক আছে কিনা, চেক করো তো। এখানে ঠিক থাকলে ঠিক থাকবে, এটাই আশা কথা। তাহলে ঠিক আছে, আজকে ক্লাসটা এই পর্যন্তই রাখি। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে আমাদের আছে অনেক কিছু। ম্যাথ কয়টা বাকি, চিহ্নিত ম্যাথ কয়টা বাকি, 1 2 3 4, এদিকে একটা বাদ দিছিলাম 5 6, 6টা ম্যাথ এখনো বাকি চিহ্নিত ভাবে, এবং আরো টুকটাক আছে। হ্যাঁ, আরো টুকটাক আছে, নেক্সট দিন আমরা আগাবো। ঠিক আছে, তাহলে নেক্সট দিনে দেখা করি। আর নেক্সট দিনে হচ্ছে তোমাদের সাথে আমি ক্লাস করবো। রবিবার নাকি মঙ্গলবার চেক করতে হবে। মঙ্গলবার তো আছে নাকি। বোর্ড এক্সামে আসলে হচ্ছে আরেকটা করান তুমি কইরো, তোমার আমি দিব নেক্সট, তুমি করতে থাকো, সমস্যা কি। বোর্ড এক্সামে আসলে হচ্ছে করা যাবে, এভাবে করা যাবে। এভাবে বলতে তোমার হচ্ছে আমি বললাম না একটু আগে, কি বললামই তো কোন প্রসিডিউরে করবো, একটু মানে দেখায় দেখায় করে দিতে হবে। মানে তোমার বোর্ড এক্সামে আসলে একটু আগে যে প্রমাণটা ছিল, এই যে এটা নিয়ে আসতে হবে, নিয়ে এসে তারপর করতে হবে বোর্ডে আসলে। হ্যাঁ, নিয়ে এসে করতে তো করা হবে আর কি, কিন্তু প্রসিডিউরটা এটা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট দিন।